শুধু দর্শক ও শ্রোতা মণ্ডলী, যারা কাছে ও দূরে থেকে সনাতন সেবাশ্রম ফাউন্ডেশন আয়োজিত সনাতনী সংলাপ ফেসবুক লাইভের মাধ্যমে দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি নিহার সরকার ও পঙ্কজ রায় আজকের অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তুতে রয়েছে সনাতনী তথা হিন্দু নারীদের সম্পত্তির অধিকার, বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং শত্রু সম্পত্তি আইনের সর্বশেষ পরিস্থিতি। বিষয়বস্তুর উপর আলোকপাত করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন দুইজন সম্মানিত বিজ্ঞ স্বনামধন্য আইনজীবী, যথাক্রমে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং অ্যাটর্নি অশোক কর্মকার, যারা উভয় দীর্ঘদিন যাবৎ মানবাধিকার নিয়ে, বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার আদায়ের জন্য অদ্যাবধি সংগ্রাম করে যাচ্ছেন। আপনাদের উভয়কে সনাতন সেবাশ্রম ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাগত। আমি প্রথমে আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করব সম্মানিত অ্যাডভোকেট সুব্রত চৌধুরীকে। অ্যাডভোকেট চৌধুরী, আমরা জানি আপনি বাংলাদেশে সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী এবং বর্তমানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সেন্ট্রাল কমিটি ঢাকা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য এবং দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের সংখ্যালঘু তথা হিন্দুদের অধিকার আদায়ের এবং সংরক্ষণে নিরলসভাবে সংগ্রাম করে যাচ্ছে। সেজন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। বর্তমানে হিন্দুদের উত্তরাধিকার ও হিন্দু নারীদের সম অধিকার নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, বিষয়টি সম্পর্কে আমাদের একটু সম্যক ধারণা দিন। অ্যাডভোকেট চৌধুরী। ধন্যবাদ সনাতন হিন্দু ফাউন্ডেশন, পঙ্কজ রায় এবং বিশেষ করে আমার বন্ধু অশোক কর্মকার অ্যাটর্নি, তিনি আজকে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমাদের সাথে মিলিত হয়েছেন। তাকে শুভেচ্ছা এবং আপনারা যারা আয়োজক, পঙ্কজ রায় সহ যারা যারা আছেন সবাইকে। উত্তমকে দেখা যাচ্ছে, উনি সাতক্ষীরা থেকে জয়েন করেছেন। উত্তম। হ্যাঁ দাদা নমস্কার, আমি সাতক্ষীরা থেকে কথা বলছি আপনার সঙ্গে। ভালো আছেন? ভালো আছেন তো, থ্যাংক ইউ। আমরা প্রথমে হিন্দু আইন বিষয়ে আলোচনাটা শুরু করলাম। হিন্দু আইনের তো বিভিন্ন দিক আছে এবং এগুলোর উপর আলোচনা করতে গেলে তো যুগ যুগ ধরেই তো আলোচনা হচ্ছে, শতাব্দীর পর শতাব্দী, হাজার বছর ধরে তো এগুলো আলোচনা হচ্ছে এবং বিভিন্ন দেশে এগুলোর প্রয়োগ। তো আমরা যতটুকু জানি যে হিন্দু আইন কোনো ওই অর্থে কোনো, এটা হচ্ছে মানে কিছুটা আসছে আমাদের হাজার হাজার বছরের ঐতিহ্য, প্রথা, কাস্টমারি যেগুলো আমরা বলি সেখান থেকে, বা আমাদের ঋষি মহারিষিরা কিছু বচন দিয়েছেন, কিছু কিছু লেখাও আছে। এইভাবে এগুলো হয়ে আসছে। তার মধ্যে আবার দায়াভাগ, মিথস্করা এগুলো কিছু আছে। বাঙালিরা আমরা তো দায়াভাগের অনুসারী। তো যেহেতু এটা হাজার হাজার বছরের পুরানো, সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় এখনো পর্যন্ত আমরা দায়ভাগে, বিশেষত বাঙালিরা, এখানে যদি অন্য সাউথ বেঙ্গল বা আরো অন্যান্য গুজরাটি বা অন্যান্য জায়গায় যারা মিতক্করা ফলোয়ার, সেটাও কিছু যদি থাকে সেটা তাদের জন্য প্রযোজ্য হয়। তো নর্মালি এপার বাংলা ওপার বাংলা, বাঙালিরা যেখানে আছে তাদেরটা তার পার্সোনাল ল হিসেবে বলা হয়েছে। আর একটা মজার ব্যাপার হচ্ছে আমাদের বাংলাদেশ সংবিধানে কিন্তু পার্সোনাল লকে সংরক্ষণ করা হয়েছে। এটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এটাকে প্রোটেকশন দেওয়া হয়েছে, যে আইনগুলো যেভাবে আছে। তো এখন যে অবস্থা, তার মধ্যে ভারতবর্ষে এই আইন নিয়ে অনেক রিসার্চ হয়েছে, হচ্ছে, এবং বিভিন্ন রকমের প্রবলেমগুলো
নিয়ে নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালতে, অতীত প্রিভি কাউন্সিলে নানা রকমের রায় এবং নির্দেশনা দেওয়া হয়েছে। সুতরাং এটাও আমাদের একটা সোর্স অফ ল, যদিও আমরা বলছি যে এটা কোনো স্ট্যাটিউটরি ল না, কিন্তু মোল্লা সাহেব বা এরকম অনেকেই যে হিন্দু আইনের উপর যে টেক্সটগুলো লিখেছে সেগুলোকে কিছু কোডিফাই করে করে কোডিফাইড ল হিসাবেও আমরা এগুলো বলে থাকি, এগুলো আপনারা জানেন। তো ওই প্রিভি কাউন্সিলের রায়ের অনুসারেও কিন্তু যুগ যুগ ধরে এগুলোর একটা ধারাবাহিকতা চলছে। আবার এই প্রিভি কাউন্সিলের অনেক রায় আমাদের ভারতবর্ষে বিভিন্ন রকমের পরিবর্তন, যুগের চাহিদা অনুযায়ী অনেক কিছু রায়ের মাধ্যমেও পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন বিভিন্ন ভাবে চলে আসছে। তাতে ধরেন হিন্দু আইন কভার্ড বাই দেবত্তর ল হিসাবে তো ওরকম আইন আমরা স্ট্যাটিউটরি তো করি না, কিন্তু তার মধ্যেও এটা দেবত্তর ল হিসাবে আমরা বলছি। আমাদের হিন্দু ম্যারেজ বলছে যে হিন্দু বিবাহ আইন, আমরা বলছি উত্তরাধিকার আইন, এগুলো তো বলা হয়ে যাচ্ছে বাই প্র্যাকটিস হচ্ছে, এবং রায়ের মাধ্যমেও কিন্তু আমরা পেয়ে যাই। বাংলাদেশেও কিন্তু আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রায়, যেমন ধরেন সর্বশেষ এই বাংলাদেশে যে ফ্যামিলি কোর্ট বলে একটা পারিবারিক আদালত, এটা অশোকবাবু ভালো জানেন, কারণ ওনার সময়ে এই সময়ে উনি তো আইন বিভাগও ছিলেন আমাদের আইন মন্ত্রণালয়ে, ওনারা অনেকে এই বিষয়ে রিসার্চ করেছেন, সমৃদ্ধ করেছেন আমাদেরকে। তো এই ফ্যামিলি কোর্টটা ইনিশিয়ালি বলা হয়েছিল যে এটা শুধু অনলি ফর মুসলিম, কিন্তু সুপ্রিম কোর্টের ডিসিশন হলে অ্যাপিল হবে। বিমলেন্দু রায় চৌধুরী তিনি রায় দিয়েছেন না, এটা একটা ফ্যামিলি কোড যেটা, এটা একটা সেকুলার ল, এটা কোনো বিশেষ ধর্মের জন্য করা হয় নাই। কিন্তু ইনিশিয়ালি বোঝা যাচ্ছিল যে বোধহয় শুধু মুসলিম আইনের জন্য ওদের বিবাহ বিচ্ছেদ, ওদের ভরণ পোষণ, উত্তরাধিকার হাবিজাবি এগুলো অনেক এখানে চলে আসতো আর কি। কিন্তু বিমল বাবু তো এক রায় দিয়ে গেছেন যে না, ফ্যামিলি কোড হিন্দু জনসাধারণের জন্য অ্যাপ্লিকেবল হবে, এবং সেই কারণে কিন্তু অনেক মামলা ইদানিং ওখানে হচ্ছে, এবং তাতে করে হয়তো কিছু বেনিফিট আমরা পাচ্ছি। কিন্তু এগুলো নিয়ে কোনো বিতর্ক হয় নাই, কিন্তু এগুলো কিন্তু আমরা মেনে নিচ্ছি দীর্ঘদিন ধরে। আর ভারতবর্ষে 1956 সালে তো ব্যাপক সংস্করণ হয়েছে, আগেও কিছু কিছু রায় হয়েছে, যেটা আমি বললাম প্রিভি কাউন্সিল থেকে শুরু করে স্বাধীনতার পরে ভারতবর্ষের উচ্চ আদালত থেকে। তো মেজর যেটা হয়েছে সেটা 1956 সনে, সেখানে এই বিবাহ সম্পর্কিত আইনের অনেক পার্লামেন্টে আইন পাশ করা হয়েছে, হিন্দু সম্পত্তি আইনের পার্লামেন্টে আইন পাশ করা হয়েছে। তারপরে ধরেন এই যে বিধবা আইন, তারপরে ধরেন এই যে সহমরণ, এগুলো কতগুলো ভয়াবহ জিনিস ছিল না অতীতে। এগুলো তো খুবই নির্মম কাহিনী। এগুলোর সাথে তো আমাদের হিন্দু সম্প্রদায় তো নানানভাবে আমরা নিপীড়িত, নির্যাতিত, অমানবিকতার দিকগুলো আমরা দেখেছি। সুতরাং বিভিন্ন সমাজ সংস্কারকরা আপনার এই রাজা রামমোহন রায় থেকে শুরু করে বিদ্যাসাগর মহোদয়রা যখন এই সংস্কারের আন্দোলনগুলো করেছেন, কিন্তু সাধারণভাবে কিন্তু হিন্দু সম্প্রদায় অনেকেই সেটা কিন্তু গ্রহণ করতে চায় নাই। তাদের বিরুদ্ধে অনেকভাবে এই কি বলবো এক শ্রেণীর মানুষ আছে যে হিন্দু আইনে হাতেই দেওয়া যাবে না, এরকম কিছু ছিল না, বা কোনো রকমের পরিবর্তন করা যাবে না, এগুলো যতই নির্মম হোক। কিন্তু তারপরে কিন্তু আমরা মেনে নিয়েছি। আমরা কি এখন সহমরণে যাব? একটা সর্বশেষ তো ভারতবর্ষে কত 15-20 বছর পরে যে একটা বিশাল একটা কাহিনী হয়ে গেল, পুরা পৃথিবীকে নাড়া দিয়েছে। অথচ এটা সহমরণ তো অনেক আগে শেষ হয়ে গেছে। তারপরে হিন্দু বিবাহ প্রচলন করতে গিয়ে সমাজে কিভাবে নিগৃহীত হয়েছে আপনারা জানেন। আপনারা অনেকেই বা আমরা অনেকেই বলি যে হ্যাঁ, ভারতবর্ষে যেটা করা সম্ভব, কারণ ওখানে সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়, তারা সমাজে অনেক কিছুই হজম করতে পারে, অনেক ঘাত প্রতিঘাত, পক্ষে বিপক্ষে অনেক কিছুই আছে।
এখন বাংলাদেশে 47-এর পরে আমাদের বাংলাদেশের হিন্দু আইন কিন্তু 47-এর আগে যেটা ছিল সেটা। আর সম্পত্তি বিষয়েও বিভিন্ন সময়ে ব্রিটিশ আমলেও কিন্তু এই বিবাহ বিষয়ে যে সিভিল ম্যারেজ, সেখানেও কিন্তু অনেক কিছু সংস্কার করে, সেখানেও কিন্তু নানান ধর্মের বিবাহকে আইনগত ভিত্তি দেওয়া হয়েছে। তারপরে আমাদের মহিলাদের বা নারী সমাজে তাদের সম্পত্তির অধিকার বিষয়ে আগেও কিন্তু 1923 সন থেকে শুরু করে কিছু কিছু আইন হয়েছে। সুতরাং একেবারে যে কিচ্ছু হয় না সেটা কিন্তু বাংলাদেশে প্রযোজ্য। 47-এর আগে যা কিছু হয়েছে, রায়ের মাধ্যমে হোক বা পার্লামেন্টের আইনের মাধ্যমে হোক বা ব্রিটিশের আইনের মাধ্যমে হোক, সেগুলো কিন্তু বাংলাদেশে প্রযোজ্য, আমরা মেনে নিয়েছি। হ্যাঁ, আর 56 সনে যেগুলো করেছে সেগুলো আমাদের জন্য একটা ব্যাপক একটা হিন্দু আইনের আইনগত অধিকার সবারই, ছেলে মেয়েদের ওই যে বিবাহের যেটা প্রশ্ন আসছে, ডিভোর্সের বিষয়, সেগুলো তো মেনে নেওয়া হয়েছে। এগুলো নিয়ে কিন্তু কোনো ব্যাপক সমাজের মধ্যে যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে তেমনও না। এখন বাংলাদেশ পার্সপেক্টিভটা কিন্তু অন্যরকম, কারণ 47-এর পরে পাকিস্তানে আমরা যেভাবে নিপীড়িত নির্যাতিত হয়েছি, স্বাভাবিকভাবে আমরা আশা করেছিলাম না মহান মুক্তিযুদ্ধ আজকে বঙ্গবন্ধুর মৃত্যুদিন, জাতীয় শোক দিবস পালন করছি আমরা জাতি হিসেবে। আমরা আশা করেছিলাম যে বাংলাদেশ আমরা সৃষ্টি করেছি, যে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, আমাদের 24 বছরের লড়াই সংগ্রাম, এটা তো শুধু বঙ্গবন্ধু বা আওয়ামী লীগের একক নেতৃত্ব ছিল, কিন্তু হাজার হাজার মানুষ এগুলোতে অংশগ্রহণ করেছে। আমাদের বুদ্ধিজীবী সমাজ, আমাদের ছাত্র সমাজের তো অসাধারণ ভূমিকা ছিল, এবং অন্যান্য রাজনৈতিক দল, সেইখানে ধরেন প্রগ্রেসিভ রাজনীতি দল, কমিউনিস্ট পার্টি, ন্যাপ থেকে শুরু করে আরো অনেকেই, কিন্তু এইখানেও দেখেন হারিয়ে যাচ্ছে। 15ই আগস্টে বঙ্গবন্ধুর প্রতি আমরা শ্রদ্ধা জানাবো, কিন্তু এখানে অন্যদের যে অবদান সেটাকে আমরা সাইডলাইনে ফেলে দিচ্ছি। আমরা আশা করেছিলাম যে বাংলাদেশ হবার পরে অন্তত হয়তো একটা সেকুলার রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করলাম, এখান থেকে আর কোনো ব্যত্যয় ঘটবে না। কিন্তু আপনারা জানেন যে 75-এর এই দুঃখজনক ঘটনার পরে অনেক ব্যত্যয় ঘটে গেছে। তো যাই হোক, সেগুলো তো আমরা এখনো তো সেটা কি বলা যাবে, সেখান থেকে বেরিয়ে আসে, আমরা ওখানেই ঘুরপাক খাচ্ছি। এবং এই ঘুরপাক খাওয়ার মধ্যে দিয়ে কিন্তু আজকে সমাজে বিভিন্ন রকমের দাবি দাবা অন্যদেরও যেন উত্থাপন হচ্ছে, আমাদের হিন্দু সমাজের পক্ষ থেকেও বা বিভিন্ন বুদ্ধিস্ট মহিলা সংগঠন ইত্যাদি আরো অনেকে এইসব দাবি দাবা তুলছে। কারণ কিছু কিছু ঘটনায় সমাজকে এমন ভাবে নাড়া দেয়, এগুলো ন্যায্যভাবে তারা তুলতে পারে। তো সেই জায়গায় ধরেন অনেক বছর পরে, আজ থেকে 4-5 বছর আগে আমরা প্রথমত হচ্ছে আমরা বললাম যে রেজিস্ট্রেশন, হিন্দুরা কোনো সম্পত্তি যদি কাউকে দান করে তাহলে রেজিস্ট্রেশন ফিটা দিতে হয় উইদিন হিন্দু, ওই ভ্যালুয়েশন, অ্যাজ পার ভ্যালুয়েশন অফ দ্য প্রপার্টি, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা যদি ভ্যালুয়েশন হয় সেটার উপর কোর্ট ফি দিতে হয়। আর মুসলিমরা যখন রেজিস্ট্রেশন করে কাউকে হেবা বা গিফট বা দান, ওদের যে আছে তাদেরকে দিতে হয় 100 টাকা। তাহলে একটা বিরাট ডিসপ্যারিটি। আমরা প্রথমে ওইটা নিয়ে শুরু করলাম, করার পরে এটা যখন আমরা প্লেস করতে পারলাম, তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওই তখন কিন্তু পাশাপাশি ওই অর্পিত সম্পত্তির আন্দোলনও চলছিল আর কি। তো সেই সময়ে কিন্তু এটা আমরা পয়েন্ট আউট করে বুঝলাম যে এটা বিরাট একটা ডিসপ্যারিটি আছে, এটাকে আগে একটু সলভ করে। তো এইটা নিয়ে তো কোনো অসুবিধা হয় না। এটা তো কেউ বলেছে হিন্দুরা যে না আমরা কেন ট্যাক্স কোর্ট ফি দেব, যেটা প্রচলিত আছে সেটাই থাকবে। কেউ, সবাই তো মেনে নিয়েছে যে হিন্দুরাও এখন 100 টাকার কোর্ট ফিতে তার পরিবারের সদস্যদের মধ্যে দান করতে পারবে। এই জিনিসটা তো আগে ছিল না। এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট আমাদের, যে ঠিক আছে এটা। তখন প্রশ্ন আসলো যখন
একটা বৈষয়িক যোগাযোগ, বাংলাদেশের মানুষ বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। তারপর সমাজও নানা রকম বৈবাহিক নির্যাতন নিপীড়ন শুরু হচ্ছে। হ্যাঁ, তখন বলা হলো যে বিয়ের রেজিস্ট্রেশনটা করা দরকার। তখন আমরা ওই ইস্যুটাও টেক আপ করলাম, করে তখন এটা সরকারের সাথে অনেক ধ্যান দরবার করলাম। কিন্তু আমাদের কিছু বন্ধু যারা এগুলো পছন্দ করছে না, এই যে সংস্কার, তারা কিন্তু এটা তীব্র প্রতিবাদ এবং প্রতিরোধ করতে শুরু করলো যে এখানে হাত দেওয়াই যাবে না। তারপরে তো এটা নিয়ে তাদের পক্ষ থেকেও অনেক আন্দোলন সংগ্রাম, যারা এটা চায় না, অনেক আমাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, গালাগালি সব প্রেস ক্লাবের সামনে তো আছে এটা মুক্ত মঞ্চ। তারপরে একসময় সুরঞ্জিত সেনগুপ্ত ইয়েতে পার্লামেন্টারি যে কমিটি আছে সেটা চেয়ারম্যান ছিলেন তখন। ওনার সাথে অনেক মিটিং টিটিং হলো, হাইকোর্টের বিচারপতিরও অংশগ্রহণ করলো, লয়াররা অংশগ্রহণ করলো, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার, সেখানে যারা বিরোধিতা করছে তারও অংশগ্রহণ করলো। তো সুরঞ্জিত বাবু চাইলে তো একটা সবাইকে মিলে একটা ঐক্যমত্যের ভিত্তিতে করা যায় কিনা। তো যাই হোক, বিবাহ রেজিস্ট্রেশনের বিষয়টাও আমরা আদায় করলাম, কিন্তু এটা ম্যান্ডেটরি করতে পারলাম না। ওই একটা গ্রুপ যেহেতু এটা বিরোধিতা করছে, তখন এটাকে অপশনাল করে দিল। এটা গেল একটা ব্যাপার। এখন দেখেন, এই যে হিন্দু নারীদের বা ডিভোর্সের যে বিষয়গুলো, ডিভোর্সের বিষয়টা কিন্তু এখন আর সামনে আসে নাই। হ্যাঁ, এখন মেইন ইস্যুটা হচ্ছে পৈতৃক সম্পত্তিতে হিন্দু মেয়েদের অধিকার। আর বিধবাদের অধিকার কিন্তু ওই যে অনেক সময় আমরা ঢালাভাবে বলি কোনো অধিকার নাই, এটাও কিন্তু ঠিক না। হ্যাঁ, ওখানেও ওই লিগ্যাল নেসেসিটি ওই বিষয়গুলো আছে। 1923 সনে হিন্দু বিধবা যে সম্পত্তির অধিকার, এখানেও অনেক প্রোটেকশন। কিছুদিন আগে হাইকোর্টে যে একটা জাজমেন্ট দিচ্ছে, এটা কোনো নতুন জাজমেন্ট না, ওইটা ওই প্রিভি কাউন্সিল এবং 1923 সনের আইনকে ফলো করে ওইটাকে রিএফআরএম পুনর্ব্যক্ত করেছে। অনেকে মনে হচ্ছে হাইকোর্টে বোধহয় সব উল্টাইয়া দিল, সেরকম কিছু না। ওই বিধবা মহিলাদের সম্পত্তি কিভাবে তারা পাবে না পাবে ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এখন আপাতত এটা কোর্টের মাধ্যমে যেভাবে আছে ওইভাবেই চলছে। তো গত কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে পৈতৃক সম্পত্তিতে হিন্দু নারীদের অধিকার নিয়ে কিছু আন্দোলন, কিছু সেমিনার, কিছু আলোচনা হচ্ছে, এবং এখানে কিছু মহিলা সংগঠনও যুক্ত হয়েছে। আমাদের দিক থেকেও বিভিন্ন রকমের দ্বিধা দ্বন্দ্ব নিজেদের মধ্যেও, এখানে ঐক্যমতে আমরা আসতে পারিনি। এটা ঠিক আলাপ আলোচনার মধ্যেই আছে। তো আমার মনে হয় না এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে সরকার তড়িৎ গতিতে কিছু করে ফেলবে, এরকম না আর কি। কারণ এটা একটু খুবই সেন্সেশনাল বিষয় হয়ে গেছে আর কি। যদিও আমরা বলছি যে হ্যাঁ, মেয়ে ছেলে সমান, আমার পুত্র আমার কন্যা কেন সমানভাবে পাবে না, এটা আমরা যারা হিন্দু পিতারা অনেক সময় এটা ভাবেন। এমনও আমরা দেখেছি জীবিত কালেই হিন্দু বাবা তার মেয়ে ছেলেকে সমান অংশে দিয়ে যাচ্ছে। ওই যে গিফট একটা আইন পরিবর্তন হয়েছে না, কম খরচে করা যাচ্ছে, সেটার বেনিফিট কিন্তু আমরা পাচ্ছি। সুতরাং এই জন্য বলছি যে এটা কোনো বড় সমস্যা না। কেউ যদি তার সম্পত্তি তার ছেলে মেয়েদের জীবিত, হিন্দুরা তো যতদিন জীবিত থাকবে সে একক মালিক, আমাদের তো কোনো শেয়ার নাই। মুসলিমদের তো পৌরাণিক শেয়ার আছে, 2 আনা 8 আনা 4 আনা ইত্যাদি ইত্যাদি। তো এবং ওদের 2 আনা 8 আনা 4 আনা দেওয়ার পরে যা বাকি থাকবে সেটা 2:1, অর্থাৎ ছেলেরা 2 ভাগ পেলে মেয়েরা 1 ভাগ পাবে। এগুলো পৌরাণিক, আমাদের তো সেটা নাই। তো যে কারণে একজন হিন্দু অ্যাবসলিউট ওনার যতদিন বেঁচে থাকবে। সুতরাং কেউ যদি মনে করে তার ছেলে মেয়ে সমান ভাগে ভাগ করে, এটা কেউ তো বাধা দিচ্ছে না, এগুলো হচ্ছে। সুতরাং কোনোটা ঠেকে নাই, আমি যেটা বলতে চাই যে কোনোটা ঠেকে নাই, চলছে মোটামুটি। কিন্তু এটাকে নিয়ে আমি বাড়াবাড়ি করার পক্ষে না, যে এখনই করতে হবে। একটা কিছু লোকজন আছে না, কতগুলো বিষয়ে একটা সস্তা জনপ্রিয়তা নেওয়া বা মূল ইস্যু থেকে অন্যদিকে সরিয়ে দেওয়া, হয়তো আলোচনায় আসবে আরো অন্যান্য মূল বিষয় কি বাংলাদেশ প্রেক্ষাপটে,
আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ অশোক কর্মকার, উনি তো এখানকার চেয়ারম্যান। ওনারা তো এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছেন বা কথাবার্তা বলছেন, বক্তব্য রাখছেন বা আমাদেরকে সহযোগিতা করছেন। সুতরাং আমার মনে হয় এইটাকে এখন খুব বেশি বড় করে দেখার কিছু নাই। হ্যাঁ, এটা সুফল কুফল এত আলোচনারও দরকার নাই, এগুলো আস্তে আস্তে ঝিমিয়ে পড়বে। বরঞ্চ আমাদের অন্য যে ইস্যুগুলো, অনেক বড় বড় ইস্যু আছে যেগুলো না হওয়ার কারণে আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে নির্যাতিত হচ্ছি, যেটা দেখভাল করার কেউ নাই, সরকার থেকে শুরু করে এবং রাষ্ট্রীয়ভাবে যেভাবে আমরা নির্যাতিত হই, নিপীড়িত হই, এবং তারা যে অস্বীকার করে। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী কয়দিন আগে বললো যে কোথাও তো কিছু হয় নাই, উনি নাকি জানেই না কোটালীপাড়ায় কি হইলো, খুলনাতে কি হইলো। তো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যখন অস্বীকার করা হয় তখন আমরা যাবোটা কোথায়? অথচ বর্তমান যারা ক্ষমতাসীন আছে তারা নিজেরা দাবি করে তারা চ্যাম্পিয়ন, সেকুলারের, মুক্তিযুদ্ধের বিশাল শক্তি তারা। সুতরাং এইখানে আমরা যেভাবে প্রত্যেক দিন নিপীড়িত নির্যাতিত হচ্ছে, অতীতের সমস্ত রেকর্ড কিন্তু ভেঙে যাচ্ছে। এক একটা ঘটনা ঘটবে, আপনি দেখবেন এই রামুর থেকে শুরু করে, রামুর তো কয়েকশো বছরের সভ্যতা নষ্ট করে দিয়েছে বৌদ্ধদের। কি হয়েছে? কোনো বিচার হয়েছে? আপনি কিছু ঘর বাড়ি করে দিয়েছেন, হ্যাঁ, বাস হয়ে গেল। আপনি মারবেন, লাথি মারবেন, ঘর বাড়ি পুড়ে দেবেন, মেয়েদের নিয়ে টানাটানি করবেন, হ্যাঁ, তারপর গিয়ে কিছু ভিক্ষার জলির মতো কিছু টাকা দিয়ে আসবেন, এটা করবেন ওইটা করবেন। এটা তো হইতে পারে না। তো এই অবস্থার মধ্যে আছে। আমার মনে হয় আমি এই হিন্দু আইন, হিন্দু নারীদের হিন্দু আইনের অধিকার, এটাকে আর খুব বেশি এটা নিয়ে মাঠ গরম করার কিছু আছে বলে মনে করি না। যদি আপনারা কিছু বলতে চান বলেন, আর অশোকবাবু তো বলবেনই। ধন্যবাদ। ধন্যবাদ সুপুত্র। দেখে আমরা নিহার আঙ্কেল আপনার কথাটা শুনতে পাচ্ছি না, আপনি মনে হয় কিছু বলছেন, আপনি আচ্ছা, একটা সাইড। হ্যাঁ হ্যাঁ, আমার আমার মিউট ছিল, আমি দুঃখিত। ওকে, ধন্যবাদ অ্যাটর্নি চৌধুরীকে আইনের কথাগুলোকে খুব সাবলীল ভাবে আমাদের সাধারণ মানুষের জন্য তুলে ধরেছেন। তা আমি এবার আসি অ্যাটর্নি অশোক কর্মকারের কাছে। অ্যাটর্নি অশোক কর্মকার, আপনি ছাত্র জীবন থেকে শোষিত বঞ্চিত মানুষের জন্য আপনি সংগ্রাম করে আসছেন এবং আপনি একজন তুখোড় এবং মেধাবী ছাত্র হিসেবে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের একটি গর্বের ইনস্টিটিউট থেকে আপনি উজ্জ্বল স্বাক্ষর নিয়ে বাংলাদেশ সরকারের জনমানুষের জন্য আপনি বিচারপতির একজন জাজের দায়িত্ব পালন করে আসছেন, সেটি আমাদের জন্য একটি বড় গর্বের বিষয়। এরপরে এখানেও আপনি আমেরিকাতে দীর্ঘদিন যাবৎ হিউম্যান রাইটস অ্যাটর্নি হিসেবে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। তাই হিন্দু নারীদের যে অধিকারের কথা, যে কথাগুলো আমরা অ্যাটর্নি চৌধুরীর কাছ থেকে শুনলাম, অ্যাডভোকেট চৌধুরীর কাছ থেকে, এ বিষয়ে আপনার একটু মতামত আমরা জানতে চাই। ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ হলো সনাতন সেবাশ্রম যে সংঘ, তাদেরকে। আপনারা যে আয়োজন করেছেন, নিহার দা, পঙ্কজ রায়, উত্তম, সবসময় বিজয় দা, সবাইকে। আর সবচেয়ে ভালো লাগলো সুব্রত দাকে, সুব্রত অ্যাডভোকেট, সুব্রত চৌধুরী সিনিয়র অ্যাডভোকেট, তার কাছ থেকে যে কথাগুলো অনেক এডুকেটেড হলাম, অনেকগুলো ব্রাশ আপ হলো। কারণ আমি এই লটা তো প্র্যাকটিস করছি না এখানে, কিন্তু অনেকগুলো জিনিস, ওনার তো জীবন্ত ইতিহাস। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আমার মেন্টর, আমাদের বড় ভাই। তো ওনার কাছ থেকে যে কথাগুলো শুনলাম, আমরা সবাই শুনলেন, সেগুলো আসলে একটা ধারাবাহিকভাবে যে কিভাবে আসলো সেইগুলো কিন্তু শোনা, এটা এরকম লোকজন তার আমাদের আর বেশি নেই। সুতরাং ওনারা আমাদের জন্য অহংকার, আমাদের জন্য সম্পদ। এবং ওনার যে কোনো ব্যাপারেই যদি হয়, তাদের কাছে আমাদেরকে টার্ন করতে হয়, যে আমাদেরকে বলুন যে কি করতে হয়, পথ নির্দেশনা। তো সেই দিক থেকে আমি রিয়েলি আজকে খুবই বেনিফিটেড হলাম দাদার কাছ থেকে, যেগুলো কথাগুলো শুনলাম। এটা আমার জন্য ব্যক্তিগতভাবে অনেক বেশি দরকার ছিল, যে অনেকগুলো ব্রাশ আপ হলো, অনেকগুলো জিনিস পয়েন্টগুলো আমার জানলাম নতুন করে। তো যে জিনিসটা দাদা হিন্টস দিয়ে গেলেন এবং যেটা বলছেন, সেটা আমি একটু আমি এটাকে একটু করতে চাই, অ্যাম্পলিফাই করতে চাই এবং আরেকটা করতে চাই। সেটা হলো হিন্দু নারীদের সম্পত্তিতে যে অধিকার, সেটা কোনো বিতর্কের বিষয় হওয়ার কথা না। বর্তমান যুগে একজন মহিলা, একজন পুরুষ, একজন ভাই, একজন বোন, একজন সান, একজন ডটার,
তাদের সাথে কোনো ডিফারেন্স থাকবে এটা কেউ কিন্তু মানার কোনো প্রশ্নই ওঠে না। এতদিন পর্যন্ত এসে আমরা কিন্তু এটা মানার কোনো নেই। এখন প্রশ্ন উঠতে পারে আমরা মানি না, কিন্তু আমাদের সমাজ, আমাদের তো যে ল আছে, যেটা সেই ল এর মধ্যে তো আছে। হ্যাঁ, ল এর মধ্যে তো থাকেই, ল তো সবসময় চলে। আমাদের একটা কথাই আছে, ল কিন্তু কখনো সমাজের অগ্রগতির পিছনে চলে, সমাজের অগ্রগতির আগে চলে। অর্থাৎ আপনি যখন একটা ঘটনা ঘটে তারপরে আমরা ল তৈরি করি। ল কিন্তু আগে তৈরি করে বসে থাকা হয় না যে এই ঘটনা ঘটতে পারে, তখন একটা ল তৈরি করা হয় না। তো সমাজ যখন এগিয়ে চলে তখন ল পরিবর্তন হয়। সেই পরিবর্তনের ধারা দাদা বললেন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী কিন্তু ভালো করেই বললেন যে কিভাবে এই ধারাগুলোকে অব্যাহত করে চালিয়ে নেওয়া হয়েছিল। রাজা রামমোহন রায় থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওনারা করেছেন, কিন্তু এটাই কিন্তু আমাদের মানে আমাদের পথ প্রদর্শক ওনারা। এবং এখান থেকে বোঝা যায় যে কত অমানবিক আইনগুলোকে আইনে পরিণত করা হয়েছে, যেটা বেআইনি করা হয়েছে, নতুন আইন ইন্ট্রোডিউস করা হয়েছে, সেই মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ছিল। তো সুতরাং আপনার নতুন আইন আনাটা কোনো অসম্ভব ব্যাপার না, এটা কোনো ইরেলিভেন্ট বা অপ্রাসঙ্গিক ব্যাপারও না, এটা সময়ের সাথে দরকার। একসময় আমরা জানি হিন্দু যে আমাদের পারিবারিক প্রথাগুলো কি ছিল, যে জয়েন্ট ফ্যামিলি ছিল মূল। তার মধ্যে যে ইল্ডেস্ট সান, তিনি হলেন আলটিমেটলি ফাদারের যে প্রতিনিধিত্ব করবেন, সুতরাং সবাই যেন তার লিডারশিপের অধীনে ছিল, স্বাভাবিক একটা শৃঙ্খলা ছিল। কিন্তু বর্তমানে কি হয়েছে, আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি গুলো হয়েছে, মানুষ ভেঙে গেছে, বিভিন্ন কারণে ভেঙে গেছে। এই কারণে যে মানুষ মানুষকে পছন্দ করছে না, সেইটা একমাত্র কোনো কারণ না। বিভিন্ন কারণে আমাদের যে আমাদের পরিবারগুলো কিন্তু ভেঙে গেছে। এখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়েছে, মানুষের কাজের সন্ধানে, মানুষের চাকরির সন্ধানে, মানুষের শিক্ষার কারণে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। এবং এই বিচ্ছিন্নতা আমরা আবার গ্লোবাল ভিলেজের মাধ্যমে আবার একত্রিত হচ্ছি, কিন্তু পারিবারিক বিরোধী কিন্তু ইউনিটগুলো ভেঙে যাচ্ছে। তো সে সময় যদি আপনার পুরনো যে আইনটা আছে সেই আইনটাকে আমরা প্রচলিত রাখার চেষ্টা করি, বলি যে আগে যদি চলছে এখন কারো চলবে না। এখন এই কারণেই চলবে না যে এটা এখন বর্তমানটা অতীতের মতো নেই। আমাদের ধ্যান ধারণা যেমন পরিবর্তন হয়েছে, আমাদের চিন্তা চেতনায় পরিবর্তন হয়েছে, আমাদের নেসেসিটিতে পরিবর্তন হয়েছে। সুতরাং এই পরিবর্তনটাকে আমাদের মেনে নিতে হবে। সুতরাং এই জিনিসটাকে কোনো অসম্ভব কোনো ব্যাপার না যে মেয়েরা ছেলেরা একসাথে পাবে কিনা, একই রকম ভাবে পাবে কিনা, মানে ইকুয়ালি পাবে কিনা। কিন্তু প্রশ্নটা হলো এই ইস্যুটা, যেটা দাদাও বলছেন, যেটা আমরাও বলছি বারবার, ইস্যুটা কি ইম্পর্টেন্ট কতখানি। আমি ইম্পর্টেন্ট আর আনইম্পর্টেন্ট না বলে বলছি প্রায়োরিটাইজের অনুসারে আপনি যখন প্রাধান্য দিবেন, যে আমাদের যদি 5টা সমস্যা থাকে, 5টার মধ্যে প্রধান সমস্যা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। তখন 5 নম্বরের সমস্যাটাকে যদি 1 নম্বরে আনা হয়, 1 নম্বরের সমস্যাটাকে নামিয়ে যদি 5 নম্বরে নেওয়া হয়, তাহলে তার মধ্যে একটা উদ্দেশ্য দেখা যায়। তো আমরা একটা জিনিস খেয়াল করেছি, বাংলাদেশে অনেকেই বিভিন্নভাবে বলার চেষ্টা করেন যে বাংলাদেশে বর্তমান সরকার, বর্তমান আওয়ামী লীগ সরকার বলি, সরকারের নাম বললেই ভালো, এটা খুব মাইনরিটি বান্ধব। এটা আমাদের ধারণা ছিল, ধারণাটা কিন্তু অবাস্তব এবং ভুল প্রমাণিত হয়ে গেছে। বরং দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় থাকে তখনই হিন্দু মেয়েদের জন্য তাদের দরদ শুরু হয়ে যায়, তাদেরকে কেমন করে দিবেন। আমাদের হঠাৎ করে মনে হবে যে এটার মধ্যে তো অবশ্যই একটা ভালো কাজ করছেন। ভালো কাজ করার জন্য তো আমরা তো বলছি আমাদের কি কি প্রবলেম। আপনি যদি আমার জন্য কোনো কিছু করতে চান, আপনাকে আগে প্রথম বিশ্বাস করতে হবে যে আপনি আমাকে ভালোবাসেন কিনা। আপনি আমাকে খাবার নিয়ে আসলেন, আমি আপনাকে চিনি না, কখন আপনার খাবার আমি হঠাৎ করে খাবো না। চিন্তা করবো যে এই খাবারের মধ্যে কোনো পয়জন আছে কিনা, বিষ আছে কিনা। তো আপনার সাথে ভালোবাসা যদি থাকে, আপনার যদি ট্রাস্ট থাকে, তাহলে আমি আপনার যা দিবেন তাই বিনা বাক্য ব্যয় খেয়ে ফেলবো, চোখ বুঝে খেয়ে ফেলবো। সুতরাং সেই অবস্থাটা কিন্তু আওয়ামী লীগ সরকার আর রাখেনি। তাদের যে মানে হিন্দু কজের প্রতি মাইনরিটির সাথে বিশ্বাসঘাতকতা করতে 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 তারা এই পর্যায়ে চলে যাচ্ছে। এখন ওরা অস্বীকারই করছে যে করে হয় না। আজকে ওবায়দুল কাদের একটা বিবৃতি দিয়েছেন, বলছেন আরেকজন বিবৃতি দিয়ে বলছেন ওবায়দুল কাদের সাহেব বিবৃতি দিয়েছে। শুনেছেন কখনো যে বিবৃতি অ্যাবাউট বিবৃতি, স্টেটমেন্ট অ্যাবাউট স্টেটমেন্ট। ওবায়দুল কাদের নিজে বক 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 করে বাক বাক করে বলতেই থাকেন। ওনার বক্তব্য যতদিন অসুস্থ ছিলেন সেই কদিন বাদে কোনোদিন কথা বলা বন্ধ হয়নি। এখনো বলেন, বক 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 করে বলছেন, কিন্তু এইটার বলেন না। না বলে ওনাকে আরেকজনকে দিয়ে বলেছেন যে উনি বিবৃতি দিয়েছেন, কেউ দেখেননি। তো এই পর্যায়ে চলে আসছে যে আপনি দেখবেন যে যতগুলো এই সরকারের আমলে যতগুলো হিন্দুদের বিভিন্ন পজিশনে নেওয়া হয়েছে, প্রত্যেকে অসম্মানের সাথে নামানো হয়েছে প্ল্যান করি। এইগুলো আমাদের বুঝতে হবে, এই জিনিসগুলো বুঝতে হবে যে এই সরকার মোটেই মাইনরিটিদেরও বান্ধব না, হিন্দুদের তো মোটেই না। কোনো একটা গভীর প্ল্যানের অংশ হিসেবে তারা এই কাজগুলো করছে, কিন্তু তাদেরকে বিশ্বাস করতে আমাদের কষ্ট হচ্ছে। যে হঠাৎ করে আপনার ক্ষমতায় আসলেই
হিন্দু মেয়েদের সম্পত্তিতে দেবেন কেন? এটার জন্য আপনাদের মাথা ব্যথা শুরু হয়। আমরা যে সারাদিন ধরে বলে যাচ্ছি এই যে শত্রু সম্পত্তি আইন বহাল রাখলেন, আপনি রাখলেন, আপনার ফাদার যেটা বঙ্গবন্ধু স্বয়ং উনি এইগুলো তো রেখে গেলেন, উনি তো বাদ দেননি। রমনা কালীবাড়ি ওনার উঠে দেননি। আমরা ওনাকে ধর্মনিরপেক্ষ আমরা মনে করি, উনি কিনা উনি বলতে পারতেন যদি বেঁচে থাকতেন। তো সুতরাং এইগুলো আমাদের মোহভঙ্গ হতে হবে, সত্যিকারের কথা ভাবতে শিখতে হবে। কারোর প্রতি অন্ধ বিশ্বাস, অন্ধ ভালোবাসার কোনো জায়গা নেই আসলে। প্রথমত এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আজকে যারা হিন্দুদের মধ্যে অনেকেই আছেন, বিভিন্ন এমপি, বিভিন্ন রকম সুবিধাভোগী, বিভিন্ন রকম আছেন, তাদের কথা মনে করতে হবে এরা জমিদারদের মতো, যেমন ইংরেজদের পারপাস সার্ভ করতো। ওনাদেরকে তাদের পারপাস সার্ভ করার জন্য বসানো হয়, আমাদের জন্য না। আমাদের দ্বারা নির্বাচিত ওনারা হন না, আমাদের কাছে ওনার দায়বদ্ধতা নেই। শুধুমাত্র আমাদের কাছে আসেন বা আমাদের কাছে যারা বিভিন্ন সময় বাংলাদেশে ধনী হিন্দু আছেন তাদের কাছে ওনাদের তোলা বা চাঁদা আদায় করাই ওনাদের একমাত্র কাজ। দুই একজন যাদের হিন্দুদের প্রতি বা মাইনরিটির প্রতি দরদ আছে তাদের কোনো পজিশন দেওয়া হয় না। মন্ত্রী বানানো হয়েছে কাকে আপনি চিনেন? আমি চিনি না কাউকে। কি একজন ভদ্রলোক স্বপন ভট্টাচার্য নাকি? আপনি বলেন তো কবে কে নাম শুনছেন ওনার জন্য কি কাজ করেছেন হিন্দুদের জন্য? ওনাকে কেন নেওয়া হয়েছে? কারণ ওনার ব্যাকবোন নেই, উনি কোনো কথা বলার ক্ষমতা নেই। ওনাকে ওইটা দিয়েছেন, ওনাকে ওইটা দিয়ে দেবেন। কিন্তু যে ছেলেটা কাজ করেছে পঙ্কজ দেবনাথ, তাকে কি দিয়েছে? দেয়নি। কারণ হলো ওর একটা ব্যাকবোন হলো কিছু হলো আছে, যদিও তারা পুরোপুরি ব্যাকবোন সেরকম নাই, কিন্তু করেছে। সুতরাং এরকম তার হিসেব করেই নেয় যাদের ব্যাক আগে ওরা কোনো পজিশন দেওয়ার আগে ওদের এক্সরে করে নেয় তাদের ব্যাকবোন আছে কিনা। যদি দেখে যে ব্যাকবোন আছে, ওকে বা। সেই পর্যায়ে কিন্তু আওয়ামী লীগ সরকার কাজগুলো করছেন এবং অনেক বিশ্বাসঘাতকতার সাথে কাজগুলো করছেন একটার পর একটা। এটা আমাদের সেই কারণে কি হয়েছে, ওনারা যখনই কোনো উদ্যোগ নেন আমরা সন্দেহ করি যে কেন নিলেন। আমরা ওনাদেরকে বলছি কি শত্রু সম্পত্তি আইনটা বাতিল করেন, ওরা বাতিল করেছেন। বাতিল করার পরে দাদা আরো ভালো করে বলতে পারবেন, বাতিল করার পরে এটার সুফল কি আমরা পেয়েছি কি? এটা একটা জিনিস আপনারা খেয়াল করছেন, আমি সবসময় বলি, আমরা লতে বলি ক্লব্যাক ক্লজ, ক্লব্যাক ক্লজ। অন্যভাবে আমি উদাহরণ দিয়ে বলি, বাসে যারা চলছেন তারা তো দেখতে পাচ্ছেন অনেক সময় লেখা থাকে আপনার কোনো অভিযোগ থাকিলে চালককে বলুন, আর চালকের সামনে লেখা থাকে চলন্ত অবস্থায় চালকের সাথে কথা বলিবেন না। রাইট? এখন বুঝেন, আপনার অধিকার আছে, আপনি কথা বলবেন, আর ওনাকে চালকের মতো বলবেন যে এখন আর কথা বলেন, এখন তো দেশ চালাচ্ছি, এখন তো আমরা অনেক মৌলবাদীদের সমস্যা ই করছি, আমরা অনেক প্রেশার আছি, কাজে কথা বলেন না। আপনাদের উপর মারছে, তাদের কি হয়েছে? আপনার মেয়েটাকে নিয়ে গেছে, তাদের কি হয়েছে? আরে আমাদের মেয়েটা এই দেশেই তো আছে, আর ও তো নিয়ে জোর করে কনভার্ট করে দিল, বলে তাতে কি হয়েছে? ধর্মই তো করছে। তো আপনি মরবেন, আর বেশি বললে বলবেন আরে আপনার তো বিএনপি যদি ক্ষমতায় আসতো তাহলে আপনার তো মেরেই ফেলতো। তো বিএনপি ক্ষমতায় আসলে যদি মেরেই ফেলতো, বিএনপি ক্ষমতায় ছিল, সব হিন্দু মারা যায়নি, তো মেরেই যদি ফেলে তার মানে এই না যে আওয়ামী লীগ আমাদের প্রত্যেকদিন লাথি মারতে পারবে। তো ওরা যেহেতু গলা কাটতো, এখন আমাদের অধিকার হয়েছে আপনার লাথি মারবে। এইভাবে কি হয়েছে, অবিশ্বাসের শুরু হয়েছে। এই অবিশ্বাসের কারণেই আজকে মানুষ ওদেরকে বিশ্বাস করে না, কেউ আর বিশ্বাস করতে চায় না যে আপনি আমার বোনের অধিকার আছে কিনা। আপনার এত দরদ যদি হয়, আমার বোন যখন লাঞ্ছিত হয়, আমার বোনকে যখন ধর্ষণ করা হয়, তখন তাদের ব্যাপারে তো কোনো আপনারই থাকে না। তাদের সম্পত্তি দেওয়ার জন্য আপনার কেন কি হলো, আগ্রহ হলো? তার কারণ হলো একটাই, যে এখন যদি আমার বোনকে নিয়ে যায়, আমার বোনকেই শুধু নিয়ে যায়, আমার তার সম্পত্তি পায় না, রাজত্ব রাজকন্যা পায়, রাজত্ব আর হয় না। এখন রাজকন্যা রাজত্ব সহ রাজকন্যা যদি পাওয়া যায় তাহলে তো সবচেয়ে ভালো। সুতরাং এই আইনের জন্য তাদের দরদটা হলো আমাদেরকে, আমাদের বোনদের জন্য না, আমার মেয়ের জন্য না, ওনাদের সুবিধার জন্য, আরো ধর্ষকদের সুবিধা করার জন্য, উৎসাহিত করার জন্য তাদেরকে যে নাও, শুধুমাত্র তোমরা কি দান পেয়েছো দক্ষিণা পাবে না, দান পেয়েছে, দানের পর দক্ষিণা সেটাও আমরা অ্যারেঞ্জ করতে আসছি। সুতরাং এই জায়গায় আমাদের কথা, একটার পর একটা ঘটনা ঘটছে, নাম বলতে থাকবেন। এখন ওরা কি করেন, ওনারা ঘটনা ঘটান, ওনারা ঘটনা কিন্তু ঘটছে না, ঘটনা ঘটান, ওনারা জানেন কোনটা পর কোনটা করতে হবে। যেহেতু খুলনায় ঘটনাটা বেশি হচ্ছে, এটা নিয়ে আলোচনা হচ্ছে, তখন পরিমণিকে নিয়ে আসি উড়মণি করে। পরিমণি কোন ঘটনা না, দিস বিকেন বিরাট ঘটনা। তা আমি ওনাদেরকে বললাম, যারা কিনা বাংলাদেশে মাইনরিটিদের জন্য কাজ করে, তাদেরকে বলছি যে আপনাদের হাতে তো আপনাদের রুটিন নাই। আপনি পরদিন ভোরবেলা চিন্তা করছেন যে আমার কোনো বন্ধুর ছেলে অথবা আমার ছেলেকে তার জন্মদিনের জন্য আমি নিয়ে যাব কোথাও। ঘটনা ঘটে রাত্রিবেলা শুনলেন যে অমুক জায়গায় আপনার ধর্ষণ হয়েছে বা হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, আপনাকে পরদিন ভোরবেলা প্রেস ক্লাবের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তো আপনার রুটিন আপনার হাতে নেই, সরকারের হাতে চলে গেছে, ডিজিএফআই এর হাতে চলে গেছে, বিকজ বাংলাদেশ ইজ রান বাই ডিজিএফআই। এই জিনিসগুলো আমরা এখন বলছি, কেন বলতে বাধ্য হচ্ছি? ডিজিএফআই কে মানুষ ভয় করার কিছু নেই। সত্যিকার অর্থে যেটা হচ্ছে,
যে তারা যেভাবে করছে মানুষকে, আমি অনেক সেখানে শুনেছি মানুষ যাদেরকে আজকে কি হচ্ছে ফেসবুকে বিভিন্ন প্রোফাইল, নকল প্রোফাইল সৃষ্টি করা হচ্ছে, তারপর সেখানে দিয়ে কোনো মন্তব্য করা হচ্ছে, মন্তব্য করার পর একজনকে ধরা হচ্ছে, ধরার পর তাকে নিয়ে বলছে তুমি যদি কনভার্ট হয়ে যাও তাহলে তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। সরকার করাচ্ছে, ডিজিএফআই করাচ্ছে, সরকারি এজেন্টরা করাচ্ছে। আপনি বলবেন যে আমাদের প্রধানমন্ত্রী জানেন না? প্রধানমন্ত্রী সব জানেন, এবং জানতে হবে। যদি না জানেন, আন্তর্জাতিক আইন আছে যেখানে কোনো দেশের প্রধান যিনি মন্ত্রী অথবা প্রধান যিনি থাকবেন, এক্সিকিউটিভ প্রধান থাকবেন, উনি বললেই হবে না যে আমি জানি না। সাপোজ টু নো, not only that she or he knows, সাপোজ টু নো, দ্যাট মিনস আপনি যদি ওই ক্ষমতায় থাকলে এই জিনিসটা আপনি জানার কথা কি না, দ্যাট ইজ দ্য রিজন। যে কারণে আপনার মিলোসেভিচের নাম জানেন। মিলোসেভিচের বিরুদ্ধে যে হলো, উনি খুব চালাক লোক ছিলেন। উনি বুঝতেন যে আমি কোনো অর্ডার দেবো না লিখিত, তো লিখিত অর্ডার দেননি। লিখিত অর্ডার না দিয়ে উনি কি করেছেন? মুসলমানদের উপর অত্যাচার চালিয়েছেন। চালানো কি হলো? উনি মনে করছেন ওনাকে ধরতে পারবেন না, তো উনি তো চালাক। কিন্তু আইন যারা করেন, মানুষ যারা করে, ন্যায় বিচার যারা করে, তারাও তো বুদ্ধিমান। তো ওনারা বললেন, জুরিসপ্রুডেন্স গ্রো করলো, এখন আর কোনো দেখা লাগবে না যে আপনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায়, প্রেসিডেন্ট থাকা অবস্থায় আপনি আইন করেছিলেন কিনা, সিগনেচার করেছিলেন কিনা। নো, নট নিডেড। আপনি ওই সময় যে অবস্থায় ছিলেন সেই সময় আপনি কোনো ব্যবস্থা নিয়েছিলেন কিনা, আপনার কোনো সে জানার কোনো অবস্থা ছিল কিনা। আমাদের প্রধানমন্ত্রীর কথা বলেন, প্রধানমন্ত্রীর আমাদের বাংলাদেশি যারা প্রবাসী তাদের জন্য আমার খুব দরদ আছে, খুব খুশি, আমি ভালো লাগে যে আমরা তো অনেক দূরে থাকি, আমাদের আত্মীয় স্বজন নাই, আমাদের একজন প্রধানমন্ত্রী আমাদের জন্য ভাবেন। আমাদের ভাবতেই তো নিজের ঘুম বন্ধ করে দিয়ে ভাবতে ইচ্ছে করে, সুন্দর লাগে। এখানে দুজন ইমামকে মারা হলো, মেরে ফেলা হলো এই নিউ ইয়র্কে, ওজন পার্কে, নৃশংসভাবে, বিনা কারণে। নিরীহ মানুষ, তারা তাদের ধর্ম পালন করছে। এটাকে হেড ক্রাইম বলি। হেড ক্রাইমে তাদের শিকার হয়েছেন, মারা গেছেন। আমাদের প্রধানমন্ত্রী ঘুমায়নি, উনি সঙ্গে সঙ্গে দেশের যে রাষ্ট্র কি বলে যে পররাষ্ট্র সচিব যেটা, তাকে তখন জন কেরি ছিলেন, তাকে টেলিফোন করেছেন। শুনলে ভালো লাগে? ইয়েস, ভালো লাগে। আমার ভালো লাগে যে আমাদের জন্য এত দরদ। কিন্তু পুরোহিত যিনি মারা গেলেন বাংলাদেশে, যে পুরোহিতের গলা কেটে ভাঙলো, মারলো ওনার সামনে বসে, ওনার নাকের ডগায়, তার জন্য একটা কথা তো বলছেন? বলেননি। তো উনি আমাদের মাইনরিটিদের বান্ধব। আমরা শুড উই বিলিভ ইট? উই আর সো স্টুপিড? নো। কিন্তু আমরা আমাদের মধ্যে কিছু লোক সৃষ্টি করেছেন, সব জায়গাতেই কিন্তু কিছু লোক থাকে যারা কিনা এই কাজ আপনার মানে নিজের বিরুদ্ধে, নিজের সংগঠনের বিরুদ্ধে, নিজের কমিউনিটির বিরুদ্ধে কাজ করে। কারণ এগুলো কোনো জায়গায় নাই। স্পাই আছে, বিশ্বাসঘাতক আছে, বিভীষণ তো শব্দটাই আমাদের ধর্মে আছে। সুতরাং মানুষ যারা কাজ করে তারা সবাই যে আপনার স্বার্থে কাজ করে তা না, এটা আমাদের বুঝতে হবে। তারা এসে বলবে আসলে তো দেখেন এই মুহূর্তে প্রধানমন্ত্রীর সামনে এত বড় সমস্যা, আমাদের এটা নিয়ে আসলে করতে পারছেন না। তো আমার লাইফ অ্যান্ড ডেথ সমস্যা, এইটার চেয়ে আমার তার কাছে যেটা বড় সেটা তো আমি দেখার কথা না। তার মানে যাচ্ছে যে আমার ইম্পর্টেন্স তাদের কাছে নেই। বঙ্গবন্ধু পরিবারকে মারা হয়েছে, যেটা সবাই আমরা মনে করি, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান তার সাথে জড়িত, রাইট? তো আমাদেরকে, আমরা এটার জন্য দুঃখ প্রকাশ করি, কিন্তু আমার বোনকে যখন ই করা হয় তার জন্য উনি দুঃখ প্রকাশ করেন না। পুরোহিতের জন্য গলা কাটা হয়, উনি দুঃখ প্রকাশ করেন না। ওই যখন প্রিস্টের যখন গলা কাটা হয়, উনি তার জন্য দুঃখ প্রকাশ করেন না। উনি দুঃখ প্রকাশ করেন, ধরা তো দূরের কথা। তো আমরা তাকে বলবো আমাদের বান্ধব। সেই জায়গাগুলো থেকে আমাদের বুঝতে হবে যে কেন আজকে ওরা যা করেন সেটাকে আমরা সন্দেহ করি। সন্দেহ করে এই কারণে যে ওটার মধ্যে একটা দুরভিসন্ধি আছে, কোনো উদ্দেশ্য, ভালো উদ্দেশ্য নিয়ে ওরা করছেন না। ভালো উদ্দেশ্য নিয়ে যদি করতেন, আমাদের প্রবলেম তো আমাদের কাছে শুনবেন যে আমার প্রবলেমটা কি। আমাদের প্রবলেম শত্রু সম্পত্তি আইন সঠিকভাবে বাতিল করুন। সঠিকভাবে বলছে এই কারণে যে আলটিমেটলি ওনারা একটা পর একটা ঝামেলা বাঁধিয়ে রাখে। আইন বলছে, হাইকোর্ট বলছে যে নতুন করে কোনো সম্পত্তি করা যাবে না, ওনারা করে যাচ্ছেন। করার পরে আমি অনেকের সাথে আলাপ করেছি, আপনারা জানেন আমি আইন মন্ত্রণালয়ে ছিলাম, তো বিভিন্ন সময় আমার সাথে কথা হয়েছে। তারা বলেন, অনেকেই বলেছেন আমাকে, কেন এই সমস্যা হলে অসুবিধা কি, তোমরা মামলা করবে, কোর্টে যাবে। আমি বললাম তা তো অবশ্যই কোর্টে যাব। আপনি একটা মামলা, ফলস মামলা করে দিলেন, অধিভুক্ত করে দিলেন একজনের জমি, যার জমি এখনো এনলিস্টেড হওয়ার কথা না শত্রু সম্পত্তি হিসাবে, আপনি করে দিলেন। আমাকে বলেন তুমি কোর্টে যাও। ধরেন এটা 1 লক্ষ টাকার সম্পত্তি, আমাকে খরচ করতে হলো 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা। সম্পত্তি কি আমার হাতে আছে? তাইলে 1 লক্ষ টাকার সম্পত্তির জন্য যদি আমি 2 লক্ষ টাকা খরচ করতে হয়, সম্পত্তি তো অলরেডি চলেই গেছে। এখন আপনি আবার যাবেন ডিসির কাছে, যে ডিসি আপনারটা অবৈধভাবে কাজটা করেছে, যে কাজটা করা উচিত ছিল না। আবার ডিসির কাছে গিয়ে বলেন ডিসি সাহেব করেন, ডিসি সাহেব করবেন না। তো ওনারা কোনো গোলক ধাঁধা বলেন, ওই যে বললাম বাসের মতো, যে অভিযোগ থাকলে চালককে বলুন, চালক বললেন কথা বলবেন না, আমি চালাচ্ছি। এইরকম করে করে এরা
পুরো জিনিসটাকে একটা ফার্স করেছে, আমাদেরকে ডিপ্রাইভ করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, এবং তারা যে ভিন্নভাবে কাজগুলো করছে সেটা অবশ্যই ভাবে এটা আবার ধরে তোলা উচিত সমস্ত বিশ্ববাসীর সামনে। শুনে খুশি হবেন যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যেটা আমরা ইউএসএ তে, আমরা বর্তমানে ইউনাইটেড নেশনস এর ইকোনমিক এন্ড সোশ্যাল কাউন্সিলের স্পেশাল কনসালটেটিভ স্ট্যাটাস পেয়েছি। এটার একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো যে আমরা আমাদের কথাগুলো ইউনাইটেড নেশনসের ভেতরে তুলতে পারবো, যেখানে আপনার বাংলাদেশ সরকার প্রতি বছর মিথ্যা কথা বলে যে বাংলাদেশের পুরো সম্প্রীতি বিদ্যমান। আমাদের বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী, আমার নামটা মনে নেই, আসাদুজ্জামান, রাইট? যদি ভুল হয় বলে দেবেন, এত নাম মনে থাকে না। ওনারা বলেন উনি জানেন না, পদত্যাগ করুন আগে। আপনি জানেন না, ইউ আর কাইন্ড অফ স্টুপিড গাই, just step down. If you do not know, you do not know. You are not in a position to know. Then what you do? You are not entitled to be there. Just step down. Don't be fool. আমাদেরকে ফুল বানাবেন না। কথাটা হলো একটাই, মনে করার কারণ নেই যে আমরা আপনাদের সমর্থন করেছি মানে এটা আনকন্ডিশনাল। কোনো কিছু আনকন্ডিশনাল নয়। আজকে আমরা যে কথাগুলো বলছি, একসময় আমরা ওনাদের চেয়ে বেশি করব। আপনারা অনেকেই মনে করেন যে আমাদের প্রধানমন্ত্রী হলেন, আওয়ামী লীগ করেন, আমাদের পরিবারগুলোতে এখনো যদি আমরা বলি যে তোমরা নৌকায় ভোট দেবেন, আমাদের কথা শুনবেন, অথচ প্রধানমন্ত্রী পরিবারের 50% নৌকার বিরুদ্ধে। আমাদেরকে আওয়ামী লীগ শিখিয়ে লাভ নাই, বঙ্গবন্ধু শিখিয়ে লাভ নাই। আমরা কোনো সময় বেইমানি করিনি, এখন পর্যন্ত কেউ করেনি আমাদের। সুতরাং এই যে মানুষগুলো আমাদেরকে প্রত্যেকদিন প্রতারণা করছেন, প্রত্যেকদিন এক একটা ভাবে মিথ্যা কথা বলছেন, বাইরে গিয়ে বলছেন এক জায়গায়, প্রত্যেক জায়গায় বলছেন সম্প্রীতি বিরাজ করছে। সম্প্রীতি কেমন করে বিরাজ করছে? কারণ হলো আপনার বাইরে কথা বলতে দেন, আপনারা বাইরে শুনতে দেন, আপনাদের কিছু লোককে আপনারা দিয়ে রাখছেন পয়সা, কিছু সামান্য একটা পোস্ট দিয়ে রেখেছেন, ওদেরকে দিয়ে বলাচ্ছেন, ওর বিরুদ্ধে বলাচ্ছেন, এর বিরুদ্ধে বলাচ্ছেন। এই তো বীরেন শিকদারকে দিয়ে বলাচ্ছেন, প্রধান বিচারপতির বিরুদ্ধে, প্রধান বিচারপতির বিরুদ্ধে বলাচ্ছেন, সুরঞ্জিত সেনগুপ্তকে দিয়ে, তারপরে এদেরকে কিক আউট করছেন। ওনারা বোঝেন না, এটাকে আমি বলি জগন্নাথ হক সিনড্রোম। জগন্নাথ হক সিনড্রোমটা বুঝেন? জাস্ট আমি বলি, সেটা হলো 71 সালে পাক বাহিনীরা ওদেরকে ম্যাক্সিমাম লোককে মেরে ফেললো জগন্নাথ হলে। তারপর যারা বেঁচে ছিল তাদেরকে নিয়ে আসলো, এসে বললো তোমরা সবার টানো, লাশগুলো টানো, এক জায়গায় জমা করলো। জমা করার পর বলছে এখন তোমরা দাঁড়াও, তোমাদেরকে গুলি করবো। আমি যারা সরকারের আজকে পা ধরছেন, ধরছেন, তাদেরকে বলছি আপনারা কিন্তু জগন্নাথ সিনড্রোমে পড়েছে, আপনাদেরকে দিয়ে সব করানো হবে। করানোর পরে আপনাদেরকে গুলি করে ওই জগন্নাথ হলের মতো মেরে দেবে। আপনাদেরকে কিক আউট করতে আপনার কোনো ক্ষমতা রাখেন না, আপনি কয়েক টাকার ক্ষমতা রাখেন। বড় বড় কথা বলে লাভ নেই। জমিদাররা চলে গেছেন, আপনারা তো সেই জমিদার না। এখনো 10 টাকা বিচে আপনার নিজেদের একটা চাকরি পাওয়ার যোগ্যতা নেই। নিজেদের এমন করে গড়ে তোলেননি যে আপনি একজনের স্বাধীনভাবে কোনো ব্যবসা করবেন। সুতরাং এইখানে গিয়ে আপনারা কিছু কাজ করেন, কোনো লোকের সাথে কথা বলেন, সরকারের পক্ষে সমালোচনা যাতে কেউ না করে এইগুলো করেন, এবং যারা সমালোচনা করে তাদের লিস্টটা ডিজিএফ এর কাছে দিয়ে দেন। তারপর আপনার সমস্যা মনে করেন যে আপনি অনেক বড় বড় কাজ করছেন। সুতরাং এই জন্য আজকে বলছি যে হিন্দু সম্পত্তি আইন হিন্দু মেয়েদের পাবে কি পাবে না ডিসিশন নেবো আমরা। ইউ আর নট someone. Awamu League, you are not someone. You are not our friend anymore. You have to prove it. If you are, যদি আপনাদের মনে করেন যে আমরা বন্ধু হতে চান, যদি বন্ধুত্ব বিশ্বাসঘাতকতা কি করতে চান, আগে প্রথম বলুন আপনারা ভুল করেছেন। আপনারা প্রতিজ্ঞা করেছিলেন যে এই দেশে ধর্মনিরপেক্ষতা আসবে, ফিরে আসবে, যেখানে সব ধর্ম সমানভাবে থাকবে। আপনি করেননি। প্রধান বিচারপতি উনি আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন যে প্রধানমন্ত্রী ওনাকে বলেছেন যেন এই মানে ওই ক্লজটা বাতিল করা না হয়। সত্য বা মিথ্যা উনি জানেন, কিন্তু আমাকে বলেছেন, আমি তাই বললাম। এই ঘটনাগুলো আমাদের কাছে বুঝতে হবে যে এখন কি এই যে ঘটনাগুলো ঘটছে, এই জিনিসগুলোতে পরিপ্রেক্ষিতে আমাদের আওয়ামী লীগের প্রতি আমাদের আস্থা চলে গেছে। এখন যারা আস্থা রাখার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছেন, কিছু লোককে দিয়ে রাখতে পারেন, মনের মধ্যে কিন্তু আওয়ামী লীগ নেই। অবশ্যই আপনার বলতে পারেন যে এখন তো আপনার দরকার কি, আপনার মেজরিটি মুসলমানদের তো আপনার দরকার নেই, কারণ কেউ আর ভোট দেন, ভোট দিতে হয় না, এখন ভোট হয়ে যায়। সেই জায়গায় বলি যে দেশে কোনো গণতন্ত্র নাই, যে গণতন্ত্রের জন্য আওয়ামী লীগ লড়াই করেছিল, আজকে গণতন্ত্রকে হত্যা করেছে আওয়ামী লীগ। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ফলে কি হয়েছে, আপনার আমার সবার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। আজকে মেজরিটি মানুষের ভোট দিতে পারছে না, এবং এই কারণে কি হয়েছে, দেশটা চলে গেছে কতগুলো ডিজিএফ এর কাছে। এখন মাত্র কয়েকটা ডিজিএফ এর কর্মকর্তা এই কাজগুলো করছেন, ইচ্ছা মতো চালাচ্ছেন, প্রত্যেকে ব্ল্যাকমেইল করছেন, প্রত্যেকের কিছু ঘটনা নিয়ে আমরা ইসে রাখছেন, তারপর তাদেরকে ব্ল্যাকমেইল করছেন। শুধুমাত্র হিন্দুদের জন্য তা না, মুসলমানদের এডিটররা পর্যন্ত ওনাদের নাম বলতে ভয় পান, বলেন যে একটা বিশেষ এজেন্সি, কারণ পুরো নাম বললে ওনাকেও নিয়ে যাবেন, ওনাকে নিয়ে বলবেন যে তোমরা এখনই কর। এই যে চলছে, এটার বিরুদ্ধে আমাদের দেশের বাইরে যারা আছে বলা উচিত, এবং বলা উচিত যারা আপনার জিএফ এর আছেন তাদের প্রতি আমার বক্তব্য হলো, আপনারা যে কাজটা করছেন তার ফলে কিন্তু দেশটা নিরাপদ হচ্ছে না, আপনাদের ভবিষ্যতের যে আপনাদের সন্তান নিরাপদ হচ্ছেন না।
কালকে আপনার ডিজিএফ এর মেম্বার থাকবেন না, আরেকজন হবে, সে কিন্তু আপনার পরিবারকে এই কাজটা করতে পারে। তো নিরাপদ যদি করতে চান আপনার পরবর্তী জেনারেশনের জন্য, জাস্ট ডু সামথিং হোয়াট ইজ জাস্ট, ফেয়ার এবং হিউম্যান রাইটসকে আপহোল্ড করুন। আমাদের সেই জন্য আজকে বলছি, এই ঘটনাগুলোর প্রেক্ষিতে আমার বক্তব্যটা হলো একটাই, যে হিন্দুদের জন্য যেসব প্রবলেমের কথা বলা হচ্ছে, আমাদের প্রবলেম যদি সলিউশন করতে হয়, আমাদের প্রত্যেকটা প্রবলেম করুন। বাবার সম্পত্তিতে মেয়ের অধিকার দিবেন, বাবার সম্পত্তি আগে নিয়ে নিচ্ছেন, তারপর বলেন মেয়ের অধিকার কি দিবেন। এখন যেটুকু আছে যদি কোথাও থেকে থাকে সেটুকু নিয়ে নেওয়ার জন্য করছেন। আপনারা যা করেন তারকে আমি সন্দেহ করি, বিকজ আপনারা এই কত বছরে, গত 10-12 বছরে আপনারা আমাদের সন্দেহই শুধু বাড়িয়েছেন, কোনোদিন কোনো বিশ্বাস বাড়াতে পারেননি। আপনারা প্রত্যেকটা ধোঁকা দিয়েছেন, সেই ধোঁকাগুলো দিয়েছেন। বঙ্গবন্ধু বলেছিলেন যে এই দেশে ধর্মনিরপেক্ষ হবে, উনি করেছিলেন, কিসের মধ্যে কিন্তু জমনা কারিগরি কিন্তু করেননি। তো সেখান থেকেই সন্দেহ শুরু হয়েছে আমাদের, সন্দেহটা শুরু হয়েছে, কিন্তু আমরা সন্দেহের উপর আমরা ডিনায়ালে ছিলাম, আমরা হোপ অ্যাগেনস্ট হোপ। আমরা মনে করেছিলাম আসলে এর পরে এরকম না, বঙ্গবন্ধু যদি না মারতেন তাইলে বোধহয় আমরা কোনো স্বর্গে থাকতে পারতাম। কিন্তু আপনি এখন বুঝতে পারছেন স্বর্গে কেউ থাকতেন না হয়তো, আমরা হয়তোবা বলছি কেননা কেউ তো নিশ্চিত না, হয়তো হতেন হয়তো না, কিন্তু উনি কিন্তু দেরি করেননি, 74 সালে গিয়ে ওয়াইসিতে জয়েন করেছিলেন। তো সুতরাং দেখা গেল এক ধরনের কিন্তু ওরা শুরু করেছেন, ওরা কিন্তু এই জিনিসগুলো যে আমাদের কাছে বলেছিলেন যে এরা ধর্মনিরপেক্ষ কান্ট্রি হবে, সেটা কিন্তু আসলে ওরা মনে মনে বিশ্বাস করতেন বলে আমার বিশ্বাস হয় না। যদি করতে চাইলেও কিন্তু আপনার ওই রমনা কালীবাড়ি কিন্তু পরদিন উঠানো শুরু করতেন, উনি ওয়াইসিতে জয়েন করতে পারতেন। ওয়াইসি অর্থ কি? অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ। তো আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন যে এটা একটা ইসলামিক কান্ট্রি, আপনি জয়েন করার তো প্রশ্নই ওঠে। তো আপনি তো প্রথম বিশ্বাস করলেন, আপনি বলেন ধর্মনিরপেক্ষ কান্ট্রি, সোনার পাথর বাটি, তাই হলো না? কাঁঠালের আমসত্ব, সোনার পাথর বাটি, এগুলো সব হলো বঙ্গবন্ধু শেখ মুজিব করেছেন। উনি বলছেন আমরা একটা ধর্মনিরপেক্ষ কান্ট্রি, উনি ওয়াইসিতে জয়েন করেছেন, জয়েন করে বলছেন আসলে তো এটা হতে হবে, ওটা না হলে কেমন যায়। যখন ভুট্টোর সাথে হাত ধরাধরি করে হাঁটছেন, যেন দুই বন্ধু, এতদিন পরে দেখা হয়েছে, অনেকদিন, 1 বছরের বিশ্বের, 3 বছরের বিশ্বের দেখা হয়েছে। তো এইগুলো থেকে আমাদের কিন্তু শুরু হয়েছে আমাদের অবিশ্বাস, মনে মনে কি ভিতরে। কিন্তু পরবর্তী সরকারগুলো যখন বেশি কাজ করেছেন, তখন আমাদের মনে হচ্ছে এটা বোধহয় মন্দের ভালো। এখন আর মন্দের ভালো নাই, কারণ হলো এখনকার অন্য কোনো সরকার নেই, অন্য কোনো দল নাই, কারণ ওনারই এক দল, এক দেশ, তাই ওনারা করছেন। সুতরাং মনে করার কারণ নেই, এই সরকারও শেষ সরকার না, এখনো যেমন শেষ না। আমাদের কথাটা হলো এখনো সময় আছে, মানুষের বিশ্বাস ভঙ্গ হয়েছে, বিশ্বাস আবার হয়তো জোড়াও লাগতে পারে যদি সঠিক কাজ করেন। আবার যারা আমাদেরকে বিশ্বাসঘাতকতা, যারা সবসময় আমাদের হিন্দুদের প্রতি বা মাইনরিটিদের সাথে খারাপ ব্যবহার করেছেন, সেই সব দল, বিএনপি বলেন, যে কাজগুলো করেছে, তারা যদি ভুল স্বীকার করে এবং তারা যারা খারাপ কাজ করেছে তাদেরকে যদি আজকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করে, তখন আমাদের ভুলও ভাঙতে পারে। কথাটা হলো কোনো কিছু শেষ না। সে আওয়ামী লীগ যেমন আমাদের বিশ্বাস হারাচ্ছে, সে বিশ্বাস পাওয়ার জন্য আবার ভুল স্বীকার করে কাজটা করতে পারে। বিএনপিও করতে পারে তাদের কাজ, যে আমরা ভুল করেছি, খালেদা জিয়াকে ক্ষমা চাইতে হবে যে আপনি ভুল করেছেন, শুধুমাত্র না, আপনি অন্যায় করেছেন। 2001 সালে যে ঘটনা ঘটেছে মাইনরিটির সাথে, সেই ঘটনাগুলোকে আপনি গ্লস ওভার করেছেন। গ্লস ওভার মানে হলো আপনি এটাকে বাইরে এমন একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, বলেন না কিছুই হয়নি, আপনি যখন বলেছেন এটা মিথ্যা কথা। এখন আপনি স্বীকার করতে হবে যেগুলো ভুল হয়েছিল, আমরা যারা যারা করেছে তাদেরকে শাস্তি দেবো। প্রথম ই করুন, ক্ষমা করার প্রশ্ন আগে ওঠে স্বীকার করা, ক্ষমা করার প্রশ্নের আগে উঠে অপরাধীর অপরাধ স্বীকার করা। আগে স্বীকার করুন, দেন স্টার্ট হিলিং দ্য প্রসেস। কথাটা হলো শেষ না, আমরা দেশকে চাই না দেশটা উচ্ছন্নে যাক, আমরা চাই দেশের উন্নতি হোক। দেশের উন্নতি যেন, আজকে আপনাদের বিলিয়ন বিলিয়ন ডলার আছে, আমাদের সম্পত্তি কোথায়? নেই। আমাদের সম্পত্তি নিচ্ছেন, আর একদিকে বলছেন আমাদের বিলিয়ন ডলার আছে, আমরা শ্রীলঙ্কাকে ধার দিচ্ছি। কার টাকা ধার দিচ্ছেন? হোয়ার ইজ মাই মানি? 71-এ আমাদের সম্পত্তি হারিয়েছি সব, কোথায় গেল সেই টাকা? কে দিবে সেই টাকাগুলো? সেইগুলো আমাদের কথা বলতে হবে আজকে। সেই কথাগুলো ওনাদেরকে বুঝতে হবে যে এই পৃথিবীটা কিন্তু একরকম ভাবে থাকে না। এক সময় যারা ব্ল্যাকদের উপরে যে অত্যাচার হয়েছে, আজকে ব্ল্যাকদের জন্য রিপারেশনের ব্যবস্থা হচ্ছে। নাৎসিরা যে অত্যাচার করেছে জুইসদের উপরে, তার রিপারেশন হচ্ছে। বাংলাদেশে কেন হবে না? এটা অনেকেরই প্রশ্ন, আমারও প্রশ্ন। তবে মনে রাখবেন, প্রশ্ন যখন উঠেছে প্রশ্ন উত্তর পাওয়া যাবে, প্রশ্ন যখন উঠেছে প্রশ্ন উত্তরও পাওয়া যাবে, সমাধানও হবে। শুধুমাত্র আমাদেরকে একটু স্বাধীনভাবে চিন্তা করতে হবে। কোনো ব্যক্তির প্রতি এত বেশি অ্যাফিলিয়েশন থাকার কোনো নাই যে আপা বা অমুক নেত্রী অথবা নেতা, তাদেরকে এমন জায়গা উঠে দেবতার জায়গায় গণেশের ছবি নামিয়ে তাদের ছবি ঢুকাবেন, দুর্গার ছবি নামিয়ে নেত্রী ছবি ঢুকাবেন। স্টাইলটা বন্ধ করতে হবে। মনে রাখবেন, যদি ধর্ম করেন তাহলে মনে রাখবেন আপনি ধর্ম করলে ভগবান তো আপনার কাছে সবচেয়ে বড়। কেন এই মানুষগুলো যারা কিনা বিভিন্ন সময় মিথ্যা কথা বলছে, বিভিন্ন সময় খারাপ কাজ করছে, মানুষ মারার সাথে যুক্ত, প্রতিশ্রুতি ভঙ্গ করার সাথে যুক্ত, তাদেরকে এই পরিমাণ শ্রদ্ধা কেন আপনাদের থাকবে? সেই জায়গা থেকে আমাদের চিন্তা করতে হবে। এই কথাগুলো আসছে আসলে আমাদের এই বর্তমান যে কথা উঠছে, যা হিন্দুদের প্রতি যে হিন্দু সম্পত্তি অধিকার, তারপর এই যে কথা উঠছিল, তো
অত্যাচারগুলো হচ্ছে, একটার পর একটা ঘটনা ঘটছে, কিন্তু কোনো বিচার হচ্ছে না। উল্টো কি হচ্ছে, তাদের কি ধরা হচ্ছে যারা ভিকটিম। ঝুমন দাস ছেলেটাকে নিয়ে ঢুকানো হলো, ওকে বেরোচ্ছে না। ও কেমন করে ঢুকবে, ও কেন ঢুকবে, ওর দোষটা কোথায়? ওর দোষটা হলো ওকে নিয়ে, ওকে যদি রাখতে পারে তাহলে মৌলবাদীদের সাথে তাদের যে যোগাযোগটা সেটা কি হয়, ওকে বাইরে আসলে তো অনেক কথা বলতে পারে। কিন্তু মনে রাখবেন আমাদের যেটা কাজ করতে হবে, এই জিনিসগুলো এখন বাইরে আউট হয়ে যায়। কারণ হলো কি, একটা জিনিস কোনো কিছু গোপন কথাটি রবে না গোপনে। তো ওনার যতই গোপন করার চেষ্টা করেন কোনো কাজ হবে না। আর সবচেয়ে বড় কথা, যারাদেরকে অনেক শক্তিশালী মনে হয় তাদের কিন্তু মনে হয় অত শক্তিশালী না। একসময় কি মনে হতো না বিএনপির সময় তারেক জিয়াকে কেউ কিছু টাচ করতে পারবে? তারেক জিয়াকে কি অবস্থা আপনারা সবাই জানেন। এটা ভালো অথবা খারাপ আমি বলবো না কিছু, কিন্তু যে অবস্থায় তাকে মনে হতো, একসময় মনে হতো যে তারেক জিয়াকে কেউ ধরতেই পারবে না, কিন্তু হয়েছে না। এরশাদের পতন আমাদের মাঝখানে, আমরা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, একসময় মনে হচ্ছিল এরশাদ বোধহয় আর যাবে না। তারপর যখন গেল, এরশাদ নিজেও জানলো না। সকালবেলা ঝালকাঠির দিকে একটা সেতু উদ্বোধন করলো, সন্ধ্যাবেলা ডিনার করার আগে ওনার খবর এসে গেল, ডিজিএফআই বললো আমরা আপনার প্রতি আর আমাদের সমর্থন নাই, শেষ। উনি পদত্যাগ করে বসলেন। কথাটা হলো, কে কখন কোথায় কার কোথায়, যদি জনগণের প্রতি আপনার আস্থা না থাকে, আপনার নিজের প্রতিশ্রুতির প্রতি আপনার যদি কোনো দায়বদ্ধতা না থাকে, যে কোনো সময় যে কোনো ঘটনাই ঘটতে পারে, শুধুমাত্র আপনি জানেন না। আপনারা আজকে ঘটাচ্ছেন, আপনাদের পিছনে আরেকজন ঘটানোর জন্য বসে আছে। কে বসে আছে? আপনাদের ঈশ্বর বিশ্বাস করে ঈশ্বর আছে, তার পিছনে আছে আরো আছে জীবিত ঈশ্বর আছে, ডিজিএফআই, তারা তো আছে, অনেক কিছুই আছে। সুতরাং যাদেরকে এরকম করবেন, আমাদের একটাই কথা হলো, আমরা পলিটিক্সের জায়গায় আমাদের ধর্মীয় অধিকার জায়গায় রাখতে চাই, কিন্তু আপনাদের পলিটিক্স আমাদের ধর্মীয় অধিকারকে ক্ষুণ্ণ করছে। আপনাদের পলিটিক্স আমাদের জীবনকে অনিশ্চিত করেছে। আপনাদের পলিটিক্স আমার মা বোনকে ইজ্জত নষ্ট করছে। আপনার পলিটিক্স আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। সুতরাং আমাদের পলিটিক্স আর আমাদের জীবন আপনার এক হয়ে গেছে। সুতরাং সেক্ষেত্রে আমাদের বলতে হচ্ছে এই কথাগুলো। সুতরাং আজকে যদি এই দাদা যেটা প্রথম থেকে বললেন, আমাদের ৫ নম্বরের যে ইস্যুটাকে ১ নম্বরে নিয়ে এসে মূলত স্যাবোটাজ করার চেষ্টা করা হচ্ছে। আমাদেরকে সেই জায়গাগুলো দেন যেখানে ঝুমন দাস কেন ঝুমন দাসের এই ঘটনাটাই ঘটবে, কেন আপনার সাল্লায় ঘটনা ঘটবে, কেন খুলনায় ঘটবে, কেন সাতক্ষীরায় ঘটবে, কেন রংপুরে ঘটবে, কোন ডিস্ট্রিক্ট নাই যেখানে একটা ঘটছে না, ভোলায় ঘটছে। আপনাদের মুখ এখন মুখস্থ করতে পারছি না, এখন বলতে প্রত্যেকটা জেলার জন্য একটা করে ঘটনা আছে। ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, কোন জায়গা নেই? আপনারা বলছেন এগুলো কিছুই হচ্ছে না। হাজলামর একটা জায়গা আছে। স্টপ দিস জোক। কোনো মনে করার কারণ নেই। আমরা আপনাদের বিরুদ্ধে কথা বলতে পারবো না, আপনারা আমাদের ফাদারও না, কিছু। আপনারা ব্যবসা করছেন, রাজনৈতিক ব্যবসা, এই ব্যবসায় লোকসান হয়। কিন্তু কাজে মনে রাখবেন, সবসময় যাকে বলে আমরা প্রতারণা করে ব্যবসায়ী বড় ব্যবসায়ী হওয়া যায় না। সুতরাং ডেজ হ্যাভ কাম, যেখানে সত্যি কথা বলতে হবে। আপনাদের মনে করতে হবে যে প্রত্যেকটা জিনিস শেষও আছে। মৃত্যুর কথা বললাম না, প্রত্যেকে আমরা মারা যাব, কিন্তু ক্ষমতা নিয়ে কেউ জন্মাননি, ক্ষমতা নিয়ে মারাও যাবেন না। তার আগে আপনার শুধরে হওয়ার সময় আছে। এখনো বলেন, যেটাকে বলে ওরা বলে তওবা, মানে যেটা আপনি এখনই বলুন যে আমরা ভুল করেছি। ভুলের জন্য আপনি চান এবং ভুলটাকে শুধরানোর জন্য কাজ করেন। মানুষকে এই ধর্ষণের জায়গা, ধর্ষণ করে মানুষকে জোর করে কনভার্ট করে তাদেরকে জায়গা জমি দখল করে যে কাজটা করছেন বাংলাদেশে এখন হচ্ছে, সেটার বিরুদ্ধে থেকে আমাদের আসলে এখনই সময় হচ্ছে তার বিরুদ্ধে কথা বলার এবং গঠনতান্ত্রিকভাবে কাজ করা, গঠনমূলকভাবে কাজ করা। এই কারণে বলছি যে কথাটা শুধুমাত্র একটা প্লাকার্ড নিয়ে জ্যাকসনাইটে অথবা জাতিসংঘের সামনে দাঁড়িয়ে থাকলে হবে না কিছু। কারণ শীতের মধ্যে আপনি দাঁড়িয়ে নিউমোনিয়া হবে, কিন্তু কারো কানে যাবে না। যেখানে যায়, যেভাবে যায় সেইভাবে কাজটা করতে হবে। আমরা ইউনাইটেড নেশনসে এখন আমরা স্পেশাল কনসালটেটিভ স্ট্যাটাস পেয়েছি, ওখানে আমরা তুলতে পারবো। আমাদের সাথে সবার সাথে আমাদের সহযোগিতা করেন যেন এই কথাগুলো আমরা বলতে পারি। আপনার ডেটাগুলো আমাদেরকে পাঠান, এক্স্যাক্টলি যেভাবে আমরা ডেটা চাই, যেগুলো ঘটনা ঘটছে সত্যিকার অর্থে পাঠাবেন, কোনো নিজের মতো করে পাঠাবেন না যে আপনি যেটা বিশ্বাস করেন। অথবা দেখবেন যে কারোর সাথে আপনার শত্রুতা আছে বা কাউকে আপনার পছন্দ হয় না, তার নাম জড়িয়ে দেবেন না। যখন কোনো সংবাদ পাঠাবেন সঠিকভাবে পাঠাবেন, যেন এটাকে কাজে লাগে। কোনো ভুল সংবাদ, মিথ্যা সংবাদ আমাদের পুরো জিনিসটাকে, আন্দোলনটাকে ব্যাহত করবে। অবশ্য আমাদের কাছে যদি সংবাদ পাঠান, আমরা কিন্তু ভেরিফাই করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। সুতরাং আপনি কোনো সংবাদ পাঠালেই আমরা তার সাথে কাজ করব না। তবে আমাদের কথা দিচ্ছি, যেসব ঘটনাগুলো ঘটছে সেই সব সংবাদগুলো আমাদের কাছে পাঠাবেন। আমরা একটা হটলাইনই করব, আমাদের ইমেইল অ্যাড্রেস আছে, সেখানে পাঠানোর ব্যবস্থা করার ওয়েবসাইট আমাদের আরো আমরা রিকনস্ট্রাকশন করছি। সুতরাং সেখান থেকে পাঠানোর ব্যবস্থা করবেন এবং তারপরে নিহারদা আছেন, ওনাদের সংগঠনগুলো আছেন, ওনাদের সাথে যোগাযোগ রাখবেন। ওনারা গ্রাসরুট লেভেলে কাজ করছেন, যেটা আমরা করতে পারছি না, কারণ আমাদের ইন্টেলেকচুয়ালি অনেক কাজ করতে গেলে আমাদের পক্ষে সম্ভব না অনেকের সাথে যোগাযোগ রাখা। সেক্ষেত্রে ওনারা আছেন, ওনার সাথে যোগাযোগ রাখবেন। আমরা যখন এখানে এসেছি, আমরা যখন দেশটা ভুলে যাইনি, তো মনে রাখবে আমরা কাজ করতে পারবো। আর আমাদের
এই দেশে আমেরিকায় থাকলে আমাদের আমেরিকান প্রেসিডেন্টের সাথে যোগাযোগ না রাখলেও চলে, সমালোচনা করলে কোনো সমস্যা নাই। সুতরাং বাংলাদেশের কোনো কত বড় হাইয়াপ আপনি আছেন, আমরা উই ডু নট হ্যাভ টু কেয়ার, উই কেয়ার অ্যাবাউট গড, দ্যাট ইজ অনলি থিং, উই কেয়ার অ্যাবাউট পিপল, আমাদের কনসেন্স, কোনো ব্যক্তির প্রতি আমাদের কোনো দায়বদ্ধতা নেই, ভয় কারো কিছু, চোখ রাঙালেও ভয় পাবেন না। কারণ হলো একটাই, আপনারা আমাদের জুরিডিকশনের মধ্যে, হিউম্যান রাইটসের জুরিডিকশন ওয়ার্ল্ড ওয়াইড, আর বাংলাদেশের যারা নেতা নেত্রী তাদের ক্ষমতা বাংলাদেশের মধ্যেই। যদি আমি বাংলাদেশে না যাই উনি আমার কোনো ক্ষতি করতে পারেন না, লিগালি তো এমনিই পারবেন না, ইলিগালিও পারবেন না। আর ওনারা যদি কিন্তু দেশের বাইরে আসতে চান, ওনাদের আমাদের ক্ষমতা, ওনাদেরকে ধরার মতো ক্ষমতা পৃথিবীতে এখন কিন্তু ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল এমন ডেভেলপ করছেন, প্রত্যেক অত্যাচারী ভয় পাওয়ার কথা। আপনি বাংলাদেশ থেকে ঘুষ খেয়ে তোলাবাজি করে টাকা এনে আমেরিকায় লন্ডনে কি করছেন, তারপর আপনি মনে করছেন আমরা আপনাকে দিয়ে আবার সোনার নৌকো উপহার দেবো, স্টপ ইট, উই আর নট গোইং টু ডু ইট। সো টাইম হ্যাজ কাম, আপনাদেরও সঠিকভাবে কাজ করতে হবে। আমাদের যে দাবি, আমরা ন্যায্য দাবি করি, আমাদের কোনো অন্যায্য কোনো দাবি নেই, আমাদেরকে বলিনি আমাদেরকে ফেভার করেন, আমরা চাই ফেয়ার ট্রিটমেন্ট, যে ফেয়ার ট্রিটমেন্ট করে আমরা যদি চাকরি পাই আপনি দিবেন, চাকরি না পেলে দিবেন না, কিন্তু আমাদের ফেভার করার দরকার নেই। কিন্তু আপনি আমাদেরকে বায়াস্ট হয়ে আমাদের এগেনস্টে আমার চাকরিচ্যুত করতে পারবেন না। আমরা যে কোনো জায়গায় দেখবেন যে সমস্যার জায়গাগুলোতে একটা হিন্দু অফিসারকে ঢুকিয়ে দেওয়া হয়, শত্রুকে পাঠালাম বাঘ মারতে, শত্রু মরলেও ভালো, বাঘ মরলেও ভালো, সেখানে প্রত্যেকটা ঝামেলার জায়গায় একটা করে হিন্দু অফিসারকে দিয়ে দেওয়া, তারপরে ওই অফিসারের বিরুদ্ধে শুরু করা হয়। এগুলো প্ল্যান করে করা, শেখ হাসিনার আমলে বেশি হচ্ছে। আর কোনো একজন ভালো হিন্দু কেউ কোনো পজিশন পাননি যে কোনো অসম্মানের সাথে বেরোননি। নিমভৌমিক এখনো ঐক্য পরিষদের প্রেসিডেন্ট, উনি আওয়ামী লীগের ভেটারান, আওয়ামী লীগের বিরুদ্ধে ওনাকে এখনো কথা বললে উনি কান বন্ধ করে দিবেন, কিন্তু ওনাকে অপমান করে বের করেছেন আওয়ামী লীগই। কিন্তু একমাত্র যিনি সম্মানের সাথে এখনো আছেন সেটা প্রাণ গোপাল দত্ত, কারণ ওনার কান উনি ট্রিটমেন্ট করেন, যাদের বড়দের তাদের ট্রিটমেন্ট করেন, কিন্তু ওনার কোনো কিছু হবে না। আর বাইরে কোনো কেউ আপনার পজিশন নিলে সম্মানের সাথে থাকতে পারবেন না। সুতরাং এই যে জিনিসগুলো ক্রিয়েট করা সেটা কিন্তু খুব খারাপ, অশনি সংকেত। এই জন্য আমি বলছি সবারই আমাদের যেমন সচেতন হওয়া দরকার যে আমাদের শত্রুকে বন্ধুকে বোঝা, সেমনি যারা আমাদের বন্ধু হিসেবে থাকতে চান, মনে করেন আমরা বন্ধুর মতো করি, এখন শুদ্ধে যান, ক্ষমা প্রার্থনা করেন, ভুলগুলো শুদ্ধের কাজ করেন। আমরা চাই একটা শান্তিপূর্ণ সমাজ যেখানে সবাই মিলে থাকবো। আমার দেশে যেতে ইচ্ছে করে, আমরাও গিয়ে কথা বলতে ইচ্ছে করে, আমার বন্ধু যে আছে তাদের সাথে আমাদের আড্ডা মারতে ইচ্ছে করে, কিন্তু আপনাদের কারণে আমরা যেতেই পারছি না। তা আপনি মনে করার কারণ কি আমাদের ঘুম হারাম, আমাদের শান্তি নষ্ট, আর আপনার শান্তিতে থাকবেন না আমার বাড়িতে, সেটা হয় না, সেটা অবিচার হয়। ভগবানও সেটা সহ্য করবেন না, আল্লাহও সেটা সহ্য করবেন না। সুতরাং দিন আসছে যখন আমরা আমাদের কথা বলবো, আপনারা আপনাদের জন্য সময়ের জন্য প্রস্তুত হন। ধন্যবাদ। ধন্যবাদ অ্যাটর্নি অশোক কর্মকারকে। আমরা প্রথম টপিকসের উপরে দুইজন বিজ্ঞ আইন বিশেষজ্ঞের মতামত দেখলাম, যেটা আমরা হিন্দু নারীদের সম্পত্তির অধিকার নিয়ে কোনো দ্বিমত তাদের নাই। তবে যে প্রায়োরিটিটা আমাদের এখানে প্রতিমান হয়েছে, যে এইটা প্রায়োরিটির চেয়ে আমাদের যে প্রবলেমগুলো হিন্দুদের জন্য বা সংখ্যালঘুদের জন্য, এই প্রবলেমগুলো আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি, এবং এই প্রবলেমের প্রায়োরিটিতে আমাদের আসলে সমাধানের দিকে বা আন্দোলনের দিকে, অধিকারের দিকে আমাদের যেতে হবে। যখন এই প্রবলেমটা বর্তমানে এটা একটা সৃষ্ট প্রবলেম মনে হচ্ছে, যে বাতাসেতে ধরে এনে একটা সৃষ্টি করা, যখন এইটাকে একটা প্রবলেম হিসাবে এখন প্রথমে আনছে, তখন কিন্তু একটা সরকারের বা রাষ্ট্রের কোনো একটা উদ্দেশ্য প্রণোদিত হচ্ছে। সেটা আমরা উভয়ের মতামত থেকে এটি প্রতীয়মান হলো, এবং এটাই আমরা একটা লজিক্যাল সিকুয়েন্সে আমরা এভাবেই পাই, যে প্রবলেম আইডেন্টিফিকেশন করলাম, সেট প্রায়োরিটি করা হয়েছে, কিন্তু এখন আরেকটা প্রবলেম যেটা ছিল না এই প্রবলেম আইডেন্টিফিকেশনে, সেখানে এসে এই প্রবলেমটা সৃষ্টি করে তাহলে একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে হচ্ছে মনে হচ্ছে, বা একটা দৃষ্টিকে বা একটা বিভাজন করার জন্য, এবং সেটি কিছুটা হলেও মনে হয় সরকার বা কর্তৃপক্ষ সফল হয়েছে। এখন যেমন একটা দ্বিমতের মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে, কিন্তু আসলে আমরা কেউই এটার দ্বিমত পোষণ করি না যে হিন্দু নারীরা এবং হিন্দু ছেলেরা সমান অধিকার পাবে। এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আমাদের সনাতন ধর্মে এটা সাপোর্ট করে। ফলে কারেন্টলি যে প্রবলেম, সেই প্রবলেম গুলোর ভিতরে এটা প্রায়োরিটিতে পড়ে না, সেটি আমরা প্রতীয়মান হলাম এবং বুঝতে পারলাম। তা আমরা পরবর্তী টপিকসে আমরা চলে আসবো অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর কাছে।
যে বাংলাদেশে ধারাবাহিকভাবে যে সংখ্যালঘুদের সহ হিন্দুদের যে অত্যাচার, যত ডাইমেনশন আছে অত্যাচারে, সবগুলোই আমরা ধারাবাহিকভাবে আমরা পেয়ে যাচ্ছি এবং অত্যাচারিত হচ্ছে বাংলাদেশে। এটি পাকিস্তান সৃষ্টির পর থেকে এটা শুরু হয়েছে এবং যত ডাইমেনশনের অত্যাচার সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের হিন্দুরা সেভাবেই আস্তে আস্তে দেশান্তরিত হচ্ছে, সম্পদ সম্পত্তি ফেলে, মান সম্মানের ভয় নিয়ে তারা জানমালের নিরাপত্তার জন্য তারা নিজের বাপ দাদার ভিটে সম্পত্তি ফেলে চলে যাচ্ছে। এটি সম্পর্কে একটু আমি চৌধুরীর কাছে, অ্যাডভোকেট চৌধুরীর কাছে আমি একটু জানতে চাচ্ছি যে এই ধারাবাহিকতাটা বা আমরা অত্যাচারের থেকে আসলে কিভাবে রেহাই পাবো, বা এটা আমাদের সামাজিক সংগঠনগুলো, আপনি যেহেতু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদে আছেন বা বিভিন্ন সময় আপনি সরকারের সাথে মন্ত্রীদের সাথে কাজ করার সুযোগ হয়েছে, বিচার বিভাগে আপনি কাজ করছেন, এটি সম্পর্কে একটু আমাদেরকে যদি অবহিত করান আমরা কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ নিহার সরকার। আসলে তো আমরা প্রত্যেকেই তো জর্জরিত, নিপীড়িত, সারা বাংলাদেশের মানুষ। চিন্তা করেন 1965 সনে যুদ্ধ হয়েছিল ভারত আর পাকিস্তানে, একটা এনিমি প্রপার্টি ল ইমার্জেন্সি পিরিয়ডের জন্য দেওয়া হয়, প্রোটেকশন অফ দি মাইনরিটিস, তাদের প্রপার্টি রক্ষা করার জন্য। দুই দেশে যখন যুদ্ধ হয়, আইনটা কিন্তু খুবই একটা চমৎকার আইন, ইন্টারন্যাশনালি অ্যাক্লেইভড। এটা যুদ্ধের সময় হয়, কারণ এক দেশের জনগণ যদি যুদ্ধের সময় অন্য দেশে থাকে বা সেই দেশের জনগণ কেউ কেউ যদি এখানে থাকে, তাদের সহায় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, এগুলোকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব হচ্ছে সরকারের, কাস্টোডিয়ান। এটা আন্তর্জাতিক স্বীকৃত আইন, কিন্তু সেই আইনটাকে আমরা কালো কানুনে পরিণত করেছি। 65 সনে আইনটা হয়েছিল শুধুমাত্র ইমার্জেন্সি সময়ের জন্য, প্রোটেকশন অফ দি প্রপার্টি, অ্যাবসেন্টি ওনার, তার ব্যবসা বাণিজ্য, এগুলো। তো সেটা দেখেন সেটা কিভাবে কালা কানুন হিসাবে পাকিস্তানে এটাকে পরিচালনা করলো। 6/9/65 থেকে 16/2/1969 এই পিরিয়ডটাই ছিল যুদ্ধকালে ইমার্জেন্সি। ইমার্জেন্সি হয়ে যাওয়ার পরে তো এটা শেষ হয়ে গেল, কিন্তু আমরা জানি তৎকালীন সরকার 1/1969 কন্টিনিউয়ান্স অফ ইমার্জেন্সি অর্ডিন্যান্স বলে একটা চালু করলো, সেটা দিয়ে চললো আমাদের মুক্তিযুদ্ধ পর্যন্ত, এটা চালিয়ে গেল। দুর্ভাগ্য হচ্ছে যেটা অশোকবাবু কিছুটা টাচ দিয়েছে, যেটা বাংলাদেশ হওয়ার পরে 1/1969 এটা কন্টিনিউ করার তো কথা না। বাংলাদেশের পরে আপনি বলে দিলেন যে যে সমস্ত কালো কানুন পাকিস্তান আমলে গৃহীত হয়েছে বা পাকিস্তান আমলে সৃষ্টি হয়েছে, বাংলাদেশ হওয়ার পরে পরে এগুলো সব বাতিল হয়ে যাবে। এটা তো স্পষ্ট, আপনি করেই বলে দিলেন। শুধু যেগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে না, জনগণের বিপক্ষে না, নাগরিক অধিকার, মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকারের বিপক্ষে না, শুধু সেগুলো রেখেছেন, আর বাকিগুলো তো সব বাতিল হয়ে গেছে। সেই বাতিল লাইনটাকে আপনি চালু করে দিলেন বেস্টেড প্রপার্টির নামে। অরিজিনে ছিল এনিমি প্রপার্টি, বাংলাদেশ হওয়ার পরে এটাকে বেস্টেড করে দিলেন গভর্নমেন্টের উপর। সেই দীর্ঘ লড়াই সংগ্রাম আপনারা অনেকেই ছোট জানেন না, সেই বহুদিন ধরে আমরা সেই আন্দোলন সংগ্রাম করছি। মূলত আমরা সাংগঠনিকভাবে আন্দোলন শুরু করেছি 1979 সনে এই অর্পিত সম্পত্তি আইন বাতিল করার জন্য। বিচারপতি দেবেশ বাবু আর তৎকালীন অ্যাডভোকেট আমিনুল হক, সার্জেন্ট জহুরুল হকের বড় ভাই, উনি পরবর্তী পর্যায়ে অ্যাটর্নি জেনারেল হয়েছিলেন, মানবাধিকার কর্মী, ওনাকে জেনারেল সেক্রেটারি করে আমরা শত্রু সম্পত্তি আইন প্রতিরোধ পরিষদ গড়ে তুললাম। সেই সময়কার যারা ছিল কিছুটা সোচ্চার, খুব কঠিন সময় আর কি, কোনো বক্তব্য বিবৃতি পত্রিকায় ছাপা হইতো না। তারপরে আমরা পত্রিকার জায়গা ওই কি বলে অ্যাডভার্টাইজমেন্ট আকারে টাকা দিয়ে আমাদের বক্তব্য বিবৃতি দিয়েছি। তো যাই হোক, আস্তে 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 আন্দোলন করে করে আমরা রমনা গ্রিন, তখন রমনা গ্রিন একটা বিশাল সমাবেশ করে, ওসমানী সাহেব প্রধান অতিথি ছিল, তখন আমরা ফর্মালি এই আন্দোলনটা শুরু করলাম। তারপর তো বিভিন্ন সরকার আসলো, মার্শাল ল সরকার, এই সরকার সেই সরকার, বিভিন্ন সময়ে আন্দোলন করতে করতে প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথেও আমরা দেখা করলাম, সেখানেও ওনাকে বোঝানোর চেষ্টা করলাম। তারপরে এরশাদ আসলো,
এরশাদ আসলে পরে সেখানেও আমরা দেখা করলাম। ওই যে কারণে এরশাদ সাহেব একবার বললো না যে এখন থেকে কোনো দেবত্ব সম্পত্তি বিক্রি করা যাবে না, হ্যাঁ, এখন থেকে আর কোনো প্রপার্টি অর্পিত সম্পত্তি করে, এটা সার্কুলার, এটা ইয়ে আমাদের অশোকবাবু ভালো জানেন। হ্যাঁ, এই ধরনের ঘোষণা কিন্তু একটা আদায় করেছিলাম। কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি আইন যদি চেঞ্জ করতে না পারেন, বাতিল করতে না পারেন, শুধু সার্কুলার দিয়ে তো কাজ হয় না। তবে কিছুটা কাজ হয়েছিল, অনেক সময় কোর্টে লয়াররা পার্শ্ব করিয়া করিয়া ভালো ভালো জজ যারা আছে অশোকবাবুদের মতো তাদের কাছ থেকে হয়তো কিছুটা রায় আদায় করেছে। এখন দুর্ভাগ্য হচ্ছে যে এই সরকার যখন ক্ষমতায় আসলো, আমরা তো আশা করেছিলাম যে এটার অবসান হবে। এত বড় একটা কালো অধ্যায় 65 থেকে টেনে 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 আজকে দেখেন স্বাধীনতার 50 বছর, তার আগে আরো 5 বছর, 55 বছর ধরে একটা কালো কানুন আমাদের ঘাড়ে চেপে আছে। পৃথিবীর কোথাও কোথাও এটা পাবেন এরকম একটা জঙ্গলি আইন এখনো পর্যন্ত আমরা নিষ্পেষিত হচ্ছি। এর মধ্যে আমাদের বড় বড় আইনজীবীরা এস.আর. পাল, দেবেশ ভট্টাচার্য সেই আমলে তারা তো অনেক বড় বড় মামলা করেছে। সেই মামলাগুলো তো সুপ্রিম কোর্টের, বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত দিয়েছে যে দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে আর কোনো অর্পিত সম্পত্তি বা সত্য সম্পত্তি আইনের কোনো কার্যকারিতা নাই, স্পষ্ট ভাষায় রায় হয়েছে। এবং সেখানে বলেছে যদি কোনো প্রপার্টি ভুলক্রমে হয়েও থাকে সেটা এখন থেকে বেআইনি বলে গণ্য হবে। অর্থাৎ বাংলাদেশের কোন নাগরিকের, হ্যাঁ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি মুসলমানের প্রপার্টি যদি ভুলক্রমে হয় এটা অবৈধ বলে গণ্য হবে এবং এটার কোনো কার্য। তো রায় তো সুস্পষ্ট ভাবে 56 DLR, 58 DLR এরকম ডজন ডজন রায় আছে। তো আমরা বললাম শেখ হাসিনাকে যেহেতু রায় হয়ে গেছে আপনি রায়টা মেনে নেন। হ্যাঁ, তারা রায়ের দিকে ভ্রুক্ষেপ করলো। অন্য রায় তো রায় লেখার আগে কার্যকরী হয়ে যায়, আপনারা জানেন। হ্যাঁ, হাইকোর্ট থেকে রায় বের হওয়ার আগেই সরকার রায় ওই হাইকোর্টের অজুহাত দিয়ে, সুপ্রিম কোর্টের অজুহাত দিয়ে রায় কার্যকরী করে ফেলে। আর এই রায়টা কত বছর ধরে চলতেছে ধারাবাহিক ভাবে, কোনো ব্যত্যয় নাই, একটার পর একটা রায় বেরোচ্ছে, কিন্তু সরকার সেদিকে গেল না। এই যে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন, এটা তো আমরা ওইভাবে চাই নাই। আমরা শুধু বলেছিলাম যে আপনি সুপ্রিম কোর্টের যে নির্দেশনা আছে যে বাংলাদেশে কোনো সম্পত্তি কোন নাগরিকের আর অর্পিত বা এনিমি হবে না, যেটা করা হয়েছে সেটা অন্যায় হয়েছে, অবৈধ হয়েছে, সেটা বেআইনি বলে গণ্য হবে। এরপর আর এটাই তো আইন। আপনারা জানেন যে আইন শুধু পার্লামেন্টে পাস হয় না, সুপ্রিম কোর্টের, হাইকোর্টের যে রায়গুলো হয় সেটাও আইন। তাহলে এই আইনটাকে আপনি বলে দিলে হয় যে এটা এখন থেকে কার্যকরী হয়ে গেল, তাহলে তার আইনের পরিবর্তন করার দরকার ছিল না। এখন দুর্ভাগ্য হচ্ছে আমাদের সাথে যারা এই আন্দোলনে সম্পৃক্ত ছিল তাদের অধিকাংশই ছিল আওয়ামী ঘরানার, ইনক্লুডিং সুরঞ্জিত সেনগুপ্ত। অনেক বকাবকি করেছে, আমি উনার সাথে জুনিয়র হিসাবে কাজও করেছি, যে ওনার হয়তো আবদারও আছে। তো এইসব আমাকে অনেক পণ্ডিত টন্ডিত বলা হতো আর কি। এই আমি তো বই পুস্তক নিয়ে যখন আর্গুমেন্ট করতে যেতাম ওনাদের সামনে, আমাদের এমপি সাহেব, আওয়ামী লীগের এমপি সাহেবদের সামনে, মন্ত্রী সাহেবদের সামনে, হ্যাঁ, তো আমি একক কণ্ঠ ছিলাম যে কোন নতুন আইনের দরকার নেই, আপনারা শুধু বলে দেন যে হাইকোর্টের এই রায়গুলো এখন থেকে বাংলাদেশে কার্যকর হয়ে গেল, যার যার সম্পত্তি ফেরত পেয়ে যাবে, অন্যায় অবৈধ কাজ যেগুলো হয়েছে। সেই জন্যই আবার আমাদেরকে পাঠালো অর্পিত সম্পত্তি আইনের নামে, আবার একটা করলো ক-তালিকা, খ-তালিকা। আমি বললাম যে কোনো তালিকারই দরকার নাই, কিসের আবার ক-তালিকা, খ-তালিকা? একটা বললো সরকারের নিয়ন্ত্রণে ক-তালিকা, আর যেগুলো সরকারের নিয়ন্ত্রণে নাই সেগুলো খ-তালিকা। এটা অন্যায়, অবৈধ। তারপরেও এটার পেছনে আন্দোলন করতে করতে আবার খ-তালিকাটা বাতিল। এটাও আবার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে আমলাদের নিয়ে বুঝিয়ে করতে হয়। তো খ-তালিকা বাতিল হয়ে এখন খ-তালিকা রেখে দিল, রেখে দিয়ে এখন আমাদেরকে কোর্ট কাছারিতে পাঠালো। কোর্ট কাছারিতে জজ সাহেবের এমনি মামলা করার অবস্থা নাই তাদের, সমস্ত কোর্ট কাছারি তো ভারাক্রান্ত মামলা মোকদ্দমা নিয়ে, এদের উপর একটা বাড়তি চাপ। এটার জন্য তো আলাদা জজ সাহেবদের কোনো বেনিফিট দেওয়া হয় না, সুতরাং এগুলো সব সাবসিডিয়ারি হয়ে গেছে। মূল মামলাগুলো তারা করতে থাকে, এই সাবসিডিয়ারি মামলাগুলো ফেলে রাখে মাসের পর মাস, সেখানে লয়ারদের কিছু ব্যবসা বাণিজ্য হয়। আবার যারা সরকারি উকিল থাকে তারা সরকারের পক্ষে জবাব দেবে, সরকারের পক্ষে, বাদীর বিরুদ্ধে জবাব দেবে, এই জন্য টাকা নেয়, বাদীর থেকে টাকা নেয় যে তোমার বিরুদ্ধে তো একটা আমার জবাব দিতে হবে, তুমি আরেক টাকা দাও। তাহলে বিরাট একটা ব্যবসা এই কোর্টের মধ্যে হচ্ছে। তারপরে আপনি ট্রাইব্যুনালে যদি জিতেন, জিতার যথেষ্ট সম্ভাবনা, কারণ আইন কানুন তো সব পক্ষে, যেটা বলেছিলাম ওই সুপ্রিম কোর্টের রায়গুলো দেখিয়ে প্রচুর আমরা রায় পেতে পাচ্ছি, লয়াররা জিতছে, মামলারা বাদী জিতছে।
কিন্তু ট্রাইব্যুনালে রায় হওয়ার পরে সেটাও কার্যকরী করে না ডিসি, আবার গভর্নমেন্ট বিনা কারণে ওটাকে আপিল করে অ্যাপিলেট ট্রাইব্যুনালে, আবার অ্যাপিলেট ট্রাইব্যুনালে হারার পরে আবার কেউ কেউ রিটও আছে। এইগুলো নানান সময়ে আমরা বক্তব্য দিয়েছি যে এগুলো অন্যায় অবিচার, রায় হলে ওটাকে কার্যকরী করে দ্রুততম সময়ে। কিন্তু আমরা দেখছি যে বছরের পর বছর শুনানি হয় না, আর যেগুলো শুনানি হইয়া রায় হয় সেগুলো কার্যকর হয় না, আবার সরকার এগুলোকে আপিল করে, আপিলের পরে আবার রিট করে। রিটের মধ্যে জজ সাহেবরা বলে দিয়েছে যে এইখানে শুধু দুইটা পক্ষ, যিনি দাবি করবেন সম্পত্তি বা তার পরিবারের কোনো সদস্য, সে আর সরকার। তো সরকার যদি হেরে যায় সরকার কেন আপিল করবে, সরকার কেন উচ্চ আদালতে আসবে? হাইকোর্ট বিভিন্ন রায়ে এগুলো বলে দিচ্ছে এবং নিষেধ করছে গভর্নমেন্টকে যে তোমাদের রিট করার দরকার নাই, কারণ তুমি তো আইনটা করেছো প্রত্যার্পণ করার জন্য। আপনি যদি বলেন যে শব্দটা হচ্ছে প্রত্যার্পণ, যার প্রপার্টি তারা ফেরত দেবেন, তার উত্তরাধিকারে ফেরত দেবেন, যে ক্লেম করছে সেই ক্লেমটা যদি বইতে তার ফেরত দেবেন, আপনি কেন এত এগুলোর মধ্যে মারতেছেন? তো যাই হোক, এগুলো আবার সেই মামলা মোকদ্দমা করে সর্বশেষ ওবায়দুল হাসান আর কৃষ্ণা দেবনাথের একটা রায় হয়েছে। এটা একটা বিরাট ঐতিহাসিক রায়। সেখানেও আমি যা কথাগুলো বললাম সেগুলো সুন্দরভাবে বিশ্লেষণ করে আবার উপস্থাপন করেছে। তারা বলেছে যারা এই স্বাধীনতার পরে যারা এই সমস্ত সম্পত্তি নিয়েছে, যেসব আমলারা, ভূমি কর্মকর্তারা, তারা রাষ্ট্রদ্রোহিতার অভিযুক্ত এবং তাদেরকে বিচারায় আনা হোক। হাইকোর্ট তো এই লেভেল পর্যন্ত রায় দেয়। রায় দেওয়ার পরেও দেখেন সেটাকে আপনি দেখছেন কোনো অবস্থার পরিবর্তন হচ্ছে না। আজকে লাখ লাখ মামলা পেন্ডিং হয়ে আছে। আসলে এই প্রত্যর্পণ আইনেরও আমরা কোনো সুফল এখনো পর্যন্ত সঠিকভাবে পাচ্ছি না। তারপরে আসেন, এই যে উনি বলেছেন যে প্রায়োরিটি বেসিসে আপনি আইসা একটা ইসলামিক ফাউন্ডেশন করলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা তো আমাদের মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী হয়ে গেল। আপনি বিশেষ একটা ধর্মকে বিশেষ মর্যাদা দেবেন। আরে রাষ্ট্রধর্ম তো হচ্ছে পরে। আপনি ওই যে সংবিধানের মধ্যে একটা রাষ্ট্রধর্ম ঢুকাইয়া দিল, সংবিধানের মধ্যে বিসমিল্লাহ ঢুকাইয়া দিল। তো বিসমিল্লাহ তো এটা তো আমাদের সংবিধানে থাকার কথা না। এগুলো কোত্থেকে আসছে? ওই পাকিস্তানের জিয়াউল হক সে রাষ্ট্রধর্ম পাকিস্তান সংবিধানে ঢুকাইল, আর আরেক জিয়া রহমান বিসমিল্লাহ ঢুকাইল, আরেক জেনারেল এরশাদ রাষ্ট্রধর্ম। আর এখন আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিসমিল্লাহ রাখলো, রাষ্ট্রধর্মও রাখলো। কি সুন্দর দেখেন, উনি জেনারেল জিয়াউল হককে ওন করে, উনি জেনারেল জিয়া রহমানকে ওন করে, উনি জেনারেল এরশাদকে ওন করে। কি সুন্দর তাদের মুক্তিযুদ্ধের চেতনা। তো এগুলো তো আসলে উনারা বুঝে সবকিছু, উনারা বুঝেও বুঝবেন, ওনারা তো জ্ঞান পাপী হয়ে গেছে। সেই জায়গায় আপনি ইসলামিক ফাউন্ডেশন করলে, আমরা বলে ঠিক আছে করেছো তো, এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফাউন্ডেশন করে দাও। এখন ওই আওয়ামী লীগের এইসব নেতারা ক্ষমতায় যাওয়ার আগে খুব সোচ্চার ছিল আমাদের সাথে, হ্যাঁ ইয়েস ফাউন্ডেশন দিতে হবে। যে সরকার পরিবর্তন হইয়া কিছু চামচা ওই ট্রাস্টি মেম্বার হইলো, হিন্দু কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট, এখন ওখানে বসে বসে নেতা হয়ে গেল। ওনারা এখন ফাউন্ডেশন দাবি করেন, ওই কল্যাণ ট্রাস্ট এগুলো নিয়েই ব্যস্ত হয়ে গেছে। এগুলো তো ভিক্ষা দেওয়া। এগুলো আপনি কি বাজেট থেকে কোনো টাকা এখানে দেওয়া হয় না। আপনি বাজেটের পরিমাণ দেখেন 0.00 এরকম সামথিং। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কোনো বাজেটের, জাতীয় বাজেট থেকে, অত আমরা ট্যাক্স ফ্যাক্স কি কম দিই কারো কাছ থেকে? সব দিই, কিন্তু বাজেটে আমাদের বরাদ্দ নেই। আপনি একটা ধর্ম মন্ত্রণালয় করছেন, সেই ধর্ম মন্ত্রণালয়ে সবকিছুতে ইসলামিক কর্মকাণ্ড হয়, অন্য কিছু হয়? তো আপনি ধর্ম মন্ত্রণালয়ে তাহলে সব ধর্মের একজন করে মন্ত্রী দেন, সেটাও দিবেন না। তারপরে আপনি, আমরা বললাম যে পৃথক মন্ত্রণালয় করে দেন, সেটাও করবেন না। তাহলে তো অন্তত কিছু লোক তো এখানে প্রোভাইড হইতো। আপনি এগুলো কিছুই করবেন না, আপনি বলছেন আপনি সেকুলার। তারপরে আমরা বলছি যে এই যে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে সংখ্যালঘু সম্প্রদায় যে সিকিউরিটি অ্যাক্ট, নিরাপত্তা আইন, সেই নিরাপত্তা আইন করার জন্য বহুদিন ধরে আমরা বলতেছি, সেগুলো কোনো এজেন্ডা নাই, সেগুলো নিয়ে কোনো আলোচনা নাই। আপনি এই যে মানবাধিকার কমিশন, মিজান সাহেব যে কদিন ছিল, আমরা তো জানি ওই যে অশোক কর্মকারের টিচার ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন তো একটা বুঝেছিলাম যে অন্তত বাংলাদেশে একটা মানবাধিকার কমিশন আছে, তার একজন চেয়ারম্যান আছে। তার তো একটা দৌড়ঝাঁপ ছিল, এবং এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ঘটনা ঘটলে সে ছুটে যেত, বক্তব্য দিত। এখন তো সেগুলো করে সবগুলোকে কোণঠাসা করে ফেলেছে। আপনি বাংলাদেশে কোনো জাতীয় মানবাধিকার কমিশন
চেয়ারম্যান, এদের কেউ নাম দাম জানেও না, এরা কিছু করেও না। আমরা বললাম যে হবে না, আপনি ধর্মীয় সংখ্যালঘু কমিশন একটা করেন, মানবাধিকার কমিশন। ভারতও আছে, অন্যান্য দেশেও আছে, এগুলো করতে অসুবিধা কি? কিন্তু ওনারা এগুলো করবে না। তো আপনি, আমরা বলি যে একটা দেবোত্তর প্রপার্টি অ্যাক্ট করেন, প্রপার্টি যাতে আমরা সুনিশ্চিতভাবে রক্ষা করতে পারি, সেটাও কোনো করবেন না। তারপরে দেখেন ওই যে অ্যাকুইজিশন প্রপার্টি অ্যাক্ট, অশোকবাবু জানে, এইখানে আগে ক্লজ ছিল কোনো দেবোত্তর প্রপার্টি নেওয়া যাবে না, কোনো দেবোত্তর প্রপার্টি অ্যাকুইজিশন সরকার করতে পারবে না। সেই আইনটা পরিবর্তন করে এই সরকার এখন দেবোত্তর প্রপার্টি অ্যাকুইজিশন করার আইন করে রেখে দিয়েছে। অথচ আগের আইনে আমরা অনেক প্রোটেকশন দিছি, বহু জায়গায় অ্যাকুইজিশন যখন হতো আমরা কিন্তু হাইকোর্টে মামলা টামলা করে কিছুটা মানুষকে রিলিফ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এখন তো সেই সুযোগও চলে যাচ্ছে। এখন আমরা বুঝতে পারছি না, রাষ্ট্র যে একটা অন্ধকারের দিকে, ওই যে অশোকবাবু অনেক কিছুই বলেছেন, খুবই ভালোভাবেই বলেছেন। হ্যাঁ, আমার পক্ষে হয়তো এত শক্তভাবে হয়তো সবকিছু বলা সম্ভব না, কিন্তু আপনারা বুঝে নেবেন যে কি অবস্থার মধ্যে আমরা আজকে, আমরা অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছি। এগুলো দেখারও কেউ নাই, বলারও কেউ নাই। যেখানে প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী নিজেরাই যদি অসহায়ত্ব দেখায়, আর ওবায়দুল কাদের সাহেব শুধু বক্তব্য, কোন একটা ঘটনা ঘটলে মৌলবাদীরা করেছে, জঙ্গি গোষ্ঠীরা করেছে। আরে মৌলবাদী জঙ্গি গোষ্ঠী কইয়া সব পার পেয়ে যাবা? অধিকাংশ ক্ষেত্রে তো আমরা দেখি যে আওয়ামী লীগের আশেপাশের লোকজন মদতদাতা বা সরাসরি জড়িত। রামুর ঘটনায় আওয়ামী লীগের সবাই জড়িত, সেখানকার লোকাল উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে যারা যারা ছিল। অনেক ক্ষেত্রে থানার ওসি টসিও অনেক সময় পরোক্ষ মদত থাকে। তো কত কোনো বিচার আজ পর্যন্ত একটা ঘটনা বিচার, যদি আপনার, তো বিচারহীনতার যে একটা অপসংস্কৃতি আপনি চালু করে যাচ্ছেন, এটা কি কোনো দেশের জন্য একটা মঙ্গল হতে পারে? সুতরাং আমি মনে করি যে আজকে হিন্দু আইন নিয়ে যেসব টানাহেঁচড়া করা হচ্ছে, সেটা করার মতো অবস্থা নাই, সেটা হয়তো আমরা ওইভাবে এখন করতে দেব না। আমাদের যে প্রায়োরিটি বেসিসে যে কথাগুলো বললাম, সেগুলো নিয়ে এখন আমাদের আন্দোলনে যেতে হবে। এবং বিশেষত আমাদের সিকিউরিটির প্রশ্নটা ফার্স্ট, বলে না সিকিউরিটি ফার্স্ট, তাহলে সিকিউরিটি ফার্স্ট হলে অন্য সব এজেন্ডা বাদ দিয়ে আমাদের সকলকেই এটার পক্ষে নামতে হবে। এখন দুর্ভাগ্য হচ্ছে আমাদের এই সংগঠনগুলোর মধ্যে আওয়ামী লীগের নেতা নেত্রীরা এমন ভাবে ঢুকে গেছে, তারা খুব বেশি শক্তভাবে কিছু কথাও বলতে পারে না, আর সবাই গিয়ে এমপি, উপজেলা চেয়ারম্যান, অমুক সমুক এদের কাছে এত ধর্ণা দেয়, মানে খুবই দুর্ভাগ্যজনক আর কি। না হলে একটু যদি আমরা একটু শক্তভাবে কথাবার্তা বলতাম, সেই নেতৃত্ব যদি আমরা দেখাতে পারতাম, তারা ছুটে আসতো আমাদের কাছে। আমরা কেন ছুটে যাব? আমাদের কেন ছুটে ছুটে যেতে হবে আওয়ামী লীগ অফিসে, মন্ত্রীদের বাসায়, অমুক তমুক? আরে আমরা যদি প্রতিবাদী কণ্ঠস্বর হতাম, অতীতে তো তারা ছুটে আসতো। আমরা যে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছি, আমরা তো এত ধর্ণা দিই নাই। ধর্ণা দিলেও একেবারে প্রধানমন্ত্রী বরাবরে দিছি, রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দিছি, রাষ্ট্রপতি এরশাদকে দিছি, এন্ড সো অন, রাষ্ট্রপতি যারা থাকে আর প্রধানমন্ত্রীর কাছে দিছি। এই যে রাষ্ট্রীয়ভাবে যে জন্মাষ্টমী উৎসব, দুর্গাপূজা, এগুলো যে বঙ্গভবনে পালিত হয়, গণভবনে পালিত হয়, এগুলো তো এমনি এমনি হয় নাই। আমরা তো গিয়ে কথা বলে আদায় করে এনেছি। শাহাবুদ্দিন সাহেবের সময়ে আমরা জন্মাষ্টমী এবং বিজয়া দশমীর যে একটা রাষ্ট্রীয় দেওয়া, আবহ দেওয়া, সেটা কিন্তু ওই শাহাবুদ্দিন সাহেবের সময় আমরা আদায় করেছি। তো আমরা তো উচ্চ পর্যায়ে গিয়ে কথা বলে এগুলো আনতাম। আর এখনকার নেতারা দেখি ওই আওয়ামী লীগের নেতা, উপনেতা ওদের বাসায় গিয়ে ধর্ণা দেয়, ওদের অফিসে গিয়ে ধর্ণা দেয়। আরে ভাই, এইভাবে কি বড় কাজ হয়? তুমি কিছু সুযোগ সুবিধা পেতে পারো, দলের কিছু পদ পদবি পেতে পারো, বড় জোর একটা মেম্বার চেয়ারম্যান হইতে পারো, কিন্তু কমিউনিটির বৃহত্তর স্বার্থে তোমরা যেভাবে পরিচালনা করছো আমাদের সংগঠনগুলো, আমি সব সংগঠনের মধ্যেই জড়িত ছিলাম, আমাদের সময়ে আমরা যেভাবে করেছি, এখন সেই জোরটা পাচ্ছি না, যেটা অশোকবাবু বলার চেষ্টা করেছে। আপনারাও অবজার্ভ করতেছেন কেন পাচ্ছি না, কারণ আমাদের অধিকাংশই নেতারা ওই সরকারি দলের সাথে দহরম মহরমের ব্যস্ত। এই কারণে আমরা সেইভাবে শক্তভাবে বাংলাদেশের মাটিতে দাঁড়াইতে পারছি না। আমরা বারবার মার খাচ্ছি, প্রত্যেকটা ঘটনার পরে সমস্ত দায়িত্ব দেয় মৌলবাদী জঙ্গি গোষ্ঠী, যেন সরকারের কোনো দায়িত্ব নেই। সরকার দায়িত্ব এড়ানোর জন্য বারবার এই কথাগুলো বলে। আরেকবার বলে বসলো কি রংপুরের ঘটনায়, গঙ্গাচড়ায়,
যেসব ঘটনা ঘটাচ্ছে ভারতের সাথে সম্পর্ক নষ্ট করার জন্য। ওবায়দুল কাদের আপনাদের নিশ্চয় মনে আছে, সেটা বলতে পারে তোমার দেশে তুমি নিরাপত্তা দিতে পারছো না, আর তুমি বলছো যে ভারতের সাথে সম্পর্ক নষ্ট করার জন্য ঘটনাগুলো ঘটছে। আরে সম্পর্ক নষ্ট হবে হবে কি সেটা তোমার ব্যাপার, কিন্তু তোমার নাগরিককে তুমি যে সুরক্ষা দিতে পারছো না, এই ব্যাপারে তোমার ভূমিকা কি? এরকম ওই সব ঘটনাই ঘটবে, কয়দিন পরে এগুলো আবার স্রোতে মিশে যাবে, আমরা কখনো বিচার পাবো না। এখন এখান থেকে কিভাবে বেরিয়ে যাবো এটা সবাই মিলে ভাবেন, সবাই মিলে ভাবেন। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট চৌধুরীকে। হিন্দুদের উপরে অত্যাচারের একটি মূল জিনিস উনি ধারাবাহিকভাবে আমাদেরকে বুঝালেন বা তুলে ধরলেন আমাদের মাঝে, যে শত্রু সম্পত্তি আইন একটি বিষয়, ভেস্টেড প্রপার্টি ল বা এনিমি প্রপার্টি লটা পরে ভেস্টেড প্রপার্টি ল হিসেবে প্রতীয়মান হয়েছে বাংলাদেশে, যেটি একটি রায়ের মাধ্যমে এটিকে স্থগিত করে দিলেও সরকার এটিকে এখনো বাস্তবায়িত করেনি। সেটা আমরা বাস্তবায়িত করেনি, এটা প্রতীয়মান যে এটা ইচ্ছাকৃত ভাবেই সরকার বাস্তবায়িত করছে না, এক্সিকিউশন করছে না, সেটি একটি। এরপরে আমাদের সংবিধানে যে বিসমিল্লাহির রহমানির রাহিম এবং পরবর্তীতে এরশাদ যেটিকে রাষ্ট্রধর্ম ইসলামীকরণ করেছে, এই সমস্ত মৌলিক বিষয়গুলো যেটি আমাদের প্রায়োরিটি, সেগুলোর উপরে কাজ করার জন্য ওনার কথা থেকে আমরা একটি দিক নির্দেশনা পেলাম। আমি হিন্দুদের হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয়টি আমি অ্যাটর্নি অশোক কর্মকারের কাছে তার মন্তব্য শোনার জন্য আমরা চলে যাই, আমাদের জন্য উনি কি মেসেজ দেন। আমরা তারপরে আমরা কিছুটা অ্যাটর্নি অশোক কর্মকারের বক্তব্য আলোচনার পরে আমরা কিছু প্রশ্ন নিব। যারা সরাসরি সংযুক্ত আছেন বা ফেসবুকের মাধ্যমে যারা আছেন আমাদের সাথে, সবাইকে ধন্যবাদ, আপনারা আমাদের সাথে থাকুন। আমাদের সাথে দুইজন বিজ্ঞ স্বনামধন্য আইনজীবী রয়েছেন, অ্যাটর্নি অশোক কর্মকার এবং অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি চলে যাচ্ছি অ্যাটর্নি অশোক কর্মকারের কাছে। নমস্কার দাদা, অশোক দা আপনার একটু আনমিউট করে নিন প্লিজ। সরি, ধন্যবাদ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। সুব্রত দা অনেক কথা বলেছেন যেগুলো আপনারা হয়তো আমরা অনেকেই জানতাম না, যে কিভাবে ইভলভ করেছে আমাদের এই সংগ্রামটা এবং কিভাবে আলটিমেটলি আমরা বঞ্চিত হয়েছি। তো দাদা যে কথাটা বলেছেন একটু খেয়াল করবেন, যে সরকার যখনই কোনো দেশের ঘটনা ঘটে ওনাদের একটা বক্তব্য হলো এটা করেছেন অমুক, এটা মৌলবাদীরা করেছেন, এটা বিএনপি করেছেন, এটা জামাত করেছেন, অমুক করেছেন। জামাতে যদি বলেন তারা বলবেন আমরা এর সাথে জড়িত না, এর আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ বলবে বিএনপি করেছে, বিএনপি করবে জাতীয়বাদী করেছে। তো করেছে, তো এখন এই যারা করেছে তারা কিন্তু কমনলি মেজরিটি ধর্মাবলম্বী লোক। এখন কথাটা হলো ওনারা তাহলে যদি আপনি মনে করেন ওবায়দুল কাদের আপনাদের বর্তমান সরকার যদি মনে করেন মৌলবাদীরা এই কাজ করেছেন, তো আপনাদের কাজটা হবে কি, যে আপনাদের অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ আপনাদের মাইনরিটি বান্ধব সরকার আইনের শাসন যদি প্রতিষ্ঠা করেন, তাহলে তো আপনাদের আরো ঝকঝকে হয়ে যায় আপনাদের রেকর্ড। আপনি তাদেরকে ধরবেন, আপনাদের আরো ধরার সুযোগ হয়ে গেল। যাদেরকে আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করেন, সবাইকে বলেন আমার মনে হয় প্রতিদ্বন্দ্বী না, ওনারা ওনাদের পরিপূরক হয়ে গেছেন অবশ্যই, কিন্তু ওনার বাইরে বলেন যে ওনারা প্রতিদ্বন্দ্বী, কিন্তু প্রতিদ্বন্দ্বী না। আপনি খেয়াল করবেন সমস্ত মৌলবাদী শক্তি এখন কিন্তু আওয়ামী লীগের পরিপূরক দলে পরিণত হয়ে গেছে। ওনারা বিভিন্নভাবে কিন্তু এই কাজগুলো করছেন, কিন্তু যেহেতু ওনারা বাইরে এখনো অবশ্যই সঠিক কথা বলেন না যে এরা মৌলবাদী, এরা আমাদের শত্রু, তা কিন্তু না। তাই হয় তাহলে আপনি ধরবেন, প্রথমত হলো যদি মৌলবাদী হলেই ধরতে হবে তা না, যেই করেছে খারাপ কাজ তাকেই আপনি ধরার কথা। সেটা যদি আপনার আওয়ামী লীগের লোক হয় তাকেও ধরবেন। কাজে আপনি যদি বলেন যে এটা জাতীয় পার্টির লোক করেছে, এটা মৌলবাদীরা করেছে, আপনার ধরতে সমস্যাটা কথা, আপনি কেন ধরছেন না? আপনি কেন তাকে শাস্তি দিচ্ছেন না? কারণ হলো আপনি আপনারাই এটাকে মাস্টার মাইন্ড, আপনারা এটাকে করিয়েছেন, আপনারা এটা করাচ্ছেন এবং আপনারা ইন্ধন দিচ্ছেন, আপনারা চাচ্ছেন এটা হোক, হলে আপনাদের কোনো সুবিধা হচ্ছে। সেই সুবিধাটা আপনারা মনে করেছেন যে আমরা কেউ বুঝতে পারছি না। এত বুদ্ধিমান হওয়ার, এত চালাক হওয়ার কোনো জায়গা নেই। পৃথিবীর ইতিহাসে অনেক চালাক লোক, অনেক ধূর্ত লোক কিন্তু আপনার ছিল, রাষ্ট্রনায়ক ছিল, পরবর্তীতে তাদের কিন্তু গতি আপনারা জানেন। কেউ চালাকি করে থাকতে পারেনি, সততার মাধ্যমেই
এবং নীতির মাধ্যমে আপনাকে থাকতে হচ্ছে। যদি আপনি থাকতে চান, যদি মানুষের কাছে চিরস্মরণীয় হতে থাকতে চান, যদি স্মরণ অনেকেই করতে, হিটলারকেও স্মরণ করে, কিন্তু ভালোভাবে স্মরণীয় হতে থাকলে কিন্তু আপনাকে ভালো কাজই করতে হবে। চালাকি করে কোনো মহৎ কাজ করা যায় না। আজকে বলে দিচ্ছেন মৌলবাদীরা করেছে, কিন্তু তার বিচার করছেন না, তাকে ধরছেন না, ধরলে আবার উল্টো তাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছেন, পুলিশকে দিয়ে ধরিয়েছেন, চার্জশিট এমনভাবে দিচ্ছেন যেন কিছু না হয়। আপনার কোর্টে যখন যায়, কোর্টের আগে নির্দেশ দেওয়া থাকে কি হবে, কে জামিন পাবে, কে জামিন পাবে না, রাইট? তো সুতরাং এই যে আপনার কাজগুলো করছেন, এটা বোঝার জন্য তো আর কোনো আপনার রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই। এটা রকেট সায়েন্সও না। প্রত্যেকে আমরা জানি, কেউ বলতে পারে, কেউ বলতে পারে না। আমি আজকে এখানে আসছি, যেহেতু আমেরিকা আছি, আপনাদের জুরিসডিকশনের মধ্যে নাই, আমি বলতে পারছি। বাংলাদেশ থাকলে আমি বলার আগে হয়তো আমাকে গুম করে দিতেন, আমরা তাও জানি। কিন্তু কারণ এই গুম কালচারটা বন্ধ করতে হবে, আপনাদের নিজেদের স্বার্থেও করতে হবে। কতজনকে গুম করবেন? পুরো জাতিকে তো আর গুম করা যাবে না। 500 লোককে 1 বছর গুম করছেন, রিপোর্ট হয়েছে, এখন গুমটা বন্ধ করেছেন কিছুটা, রাইট? আবার অন্যটা করছেন, কিন্তু একটা পর একটা হতে থাকবে। সুতরাং একই কথা হলো বারবার, যে অনৈতিক, যে আনফেয়ার সিস্টেম আপনারা শুরু করেছেন, সেটা কিন্তু আজকে মাইনরিটি আমরা প্রথম হিট হচ্ছে, কিন্তু মেজরিটিরা হিট হচ্ছে। কোনো খারাপ কাজের কোনো নির্দিষ্ট সীমা নাই যে এই পর্যন্ত খারাপ কাজটা করবেন, তারপর থেকে ভালো হয়ে যাবে। শুধুমাত্র পাশের বাড়ির মাইনরিটি পরিবারের মেয়েটাকে আমি ধর্ষণ করার পরে আমি আর কোনোদিন ধর্ষণ করবেন তা না। এটা একবার যদি আপনি জানেন যে এটা করলাম, তারপর আরো করতে থাকবেন। তো মূল ঘটনাটা হলো একটাই, যে খারাপ কাজকে আপনারা যে আজকে উৎসাহিত করছেন, সেই খারাপ কাজ আপনাদেরকে একদিন ধরবে, সেদিন হয়তো আপনার বলার আর জায়গা থাকবে না। কিন্তু তার আগে কি হবে, আমরা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছি, সেটাই আমাদের এখন চিন্তার বিষয়। যে জন্য আমরা বলছি, দাদা যেটা বলছেন যে একটু দাদার মধ্যে হতাশা দেখছেন, কিন্তু আমি আপনাদেরকে বলি, রাত যত গভীর, সকাল তত ভোর তত কাছে। আজকে যখন অবস্থাটা এমন হয়েছে, যেখানে আমাদের একটা ভরসা ছিল যে আওয়ামী লীগ আমাদের ভরসা, সেই ভরসার জায়গাটা কিন্তু আমরা বুঝে ফেলেছি এটা আসলে ভরসার জায়গা না, এটা হতাশার জায়গা। অনেকে মনে করছেন, আমি কিন্তু হতাশার জায়গা মনে করছি না। কেন মনে করছি না? এই কারণে আমাদের মোহভঙ্গটা হচ্ছে, যে কারো উপরে বিশ্বাস করে আস্থা করে কাজ করা উচিত না, আপনার নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজের পায়েটা কেমন? অনেকেই বলবেন যে এমন করে জলের মধ্যে নেমে কি কুমিরের সাথে ফাইট করা যায়? কুমিরের সাথে ফাইট করা যায়? আপনার নেট জিও কেউ দেখেন কিনা? যদি দেখেন, দেখবেন বাঘ জলের মধ্যে ঝাঁপ দিয়ে কুমিরকে ধরে নিয়ে আসে। তখন আমি বুঝলাম, যারা বলে যে জলের মধ্যে নেমে কুমিরের সাথে যুদ্ধ করা যায় না, তারা ভুল। আপনাকে হতে হবে বাঘ, সেই সিংহ হতে হবে যে জলের মধ্যে ঝাঁপ দেবে, কুমিরের মাথাটা ধরে আবার উপরে নিয়ে আসছে। আমিও আগে ভাবতাম যে জলের মধ্যে নেমে বোধহয় কুমিরের সাথে ফাইট করা যায় না। যখন ওটা দেখলাম, তখন বলে যে না, তাও যায়। জলের মধ্যে নেমে কুমিরকেও নিয়ে আসা যায়, ফাইট না, শুধুমাত্র কুমিরের ঘাড় ধরে নিয়ে আসা যায়। সুতরাং সে কুমির আপনারা মনে করছেন আপনি বাংলাদেশের জলের কুমির, বাঘও পৃথিবীতে আছে, শুধু অপেক্ষা করবেন। আইনের মাধ্যমে করা হবে, সন্ত্রাসের মাধ্যমে না। আপনার ওখানে ওই বঙ্গভঙ্গ অমুক টমুক এইগুলোর মধ্যে করা লাগবে না। দেশে পৃথিবীতে এখন আইন এমনভাবে ডেভেলপ রয়েছে, যেখানে আইনের মাধ্যমে আপনাদের এই কুমিরগুলোকে ধরার বাঘ তৈরি হয়েছে, আইনের বাঘ, কোনো নাই। আপনার বঙ্গভঙ্গের নাম দিয়ে ছেলেদেরকে ধরবেন, যুবক ছেলেদেরকে ধরে ধরে ঢুকাবেন, সেটা আর পারবেন না। আমাদের আন্দোলনটা হচ্ছে এখন মানবাধিকার আন্দোলন। সেই মানবাধিকার আন্দোলন অনেক বেশি যাকে বলে অ্যাক্টিভ, অনেক বেশি এফেক্টিভ। তো সেই কারণে আমরা বলছি, আমরা সেই আন্দোলনে যাচ্ছি। আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, দাদা অনেক কথা বলছেন, দাদার কাছে আমার অনুরোধ থাকবে, আমাদেরকে ডেটাগুলো দিবেন যে যেসব ক্ষেত্রে ওই সত্য সম্পত্তি আইনের মাধ্যমে যে কাজগুলো করেছে, যে শেষ পর্যন্ত গোলকধাঁধে ফেলে আপনাকে বলছেন আপনার জমি, প্রথম যখন হাইকোর্ট বলছে আপনার জমি আর নতুন করে এনলিস্টেড করা যাবে না, জোর করে করছেন। তারপর আবার গেলেন কোর্টে আপনি জিতলেন, কোর্টে জেতার পরে বললেন সরকার আবার করলো, তার আপিল করার পর ট্রাইব্যুনালে গেল, তারপরে গোলকধাঁধা করে আলটিমেটলি কি হলো, আপনি আর কোনোদিন ওই জমিতে যেতে পারবেন না। এই যে এন্ডলেস প্রসেসটা করেছেন, তার মাধ্যমে কি হলো, যে আপনি একসময় গিয়ে ছেড়ে দিবেন, অথবা আপনার হাতে টাকাই থাকবে না, রাইট? তো আপনি যখন থাকবেন না, তো আপনার নিঃস্ব করে দেওয়া হবে প্রক্রিয়ার মাধ্যমে, না আইনি প্রক্রিয়ায় আপনাকে নিঃস্ব করে দেওয়া হবে। এটাই হলো মানবাধিকারের লঙ্ঘন। এটাই পারসিকিউশনের সংজ্ঞা কিন্তু এই না যে আপনাকে ধরে মারলেই শুধু পারসিকিউশন হয় না, এটা ইকোনমিক্যালি আপনাকে ডেস্টিটিউট করা, এটাও পারসিকিউশন। এই পারসিকিউশনের পরে বাংলাদেশের হিন্দুরা নিঃশেষ হয়ে যাচ্ছেন। সুতরাং আপনারা আমাদেরকে সংবাদগুলো দেন, আমরা কি করব, সেইগুলোকে প্রসেস করে আমরা তুলে ধরবো। এবং বাংলাদেশ সরকারের এমন না, বাংলাদেশ সরকার যে তার ক্ষমতা চীনের মতো তো না যে ওরা নিজেরাই সমস্ত তৈরি করে সব পারবে। বাংলাদেশ সরকার অনেক এখনো নির্ভর করতে হয়, জাতিসংঘে আপনাদের আসতে হয়, আপনার বিভিন্ন দেশের কাছ থেকে এখনো দান খরচ নিতে হয়। আপনার যদিও টাকা আছে, এখন টাকাগুলো আপনারা অনেক অনুমতি আছেন, কাজে আমাদের এখনো ক্ষমতা আছে।
মানুষের কাছে বলার যে এই যে লোকগুলো যে কথাগুলো এসে বলছে, ভালো ভালো কথা বলছে, এরা তো ভালো লোক নয়। লুক অ্যাট, ওরা ইলেকটেডই হয়নি দেশে, ওরা জোর করে দখল করে ক্ষমতা নিয়ে চলে এসছে, এসে বলছে আমি দেশের অমুক নেতা মন্ত্রী অমুক টমুক, এগুলো সব মিথ্যা কথা। সুতরাং তাদের তো কোনো নাই, কোনো ম্যান্ডেটই নাই কথা বলা। সেই লোকগুলো আজকে যে সৃষ্টি করছে তারা আপনাকে ভয় দেখাচ্ছে, এরা ডাকাতেরা যেমন ভয় দেখালে যা হয় সেরকম। যার ওরা তো দেশের কোনো লোকই না, দেশের কোনো মানে যাকে বলে ভ্যালিড অথরিটিই না, তারা দেশ চালাচ্ছেন অবৈধভাবে, আবার আমাকে অবৈধ কাজ করাচ্ছেন অন্য লোককে দিয়ে, ডাবল জেপার্ডি যাকে বলে। সুতরাং দে হ্যাভ টু বি ভেরি কোশাস। আমাদের কোশাস হওয়ার কিছু নেই, আমাদের হারাবার কিছু নেই, সব হারিয়েছি। এখন শুধু পাওয়ার, সেই পাওয়ারটা হবে লিগালি যে মাধ্যম, সেইগুলো ডেটাগুলো আপনারা দিবেন। আমি বারবার বলছি, দাদাকেও বলছি, আমাদের কাছে ডেটাগুলো দিন, আমরা দেখি প্রসেস করব। আমরা যে এই দেশে এই পৃথিবীতে নিয়মতান্ত্রিকভাবে হিউম্যান রাইটসের যে আন্দোলন, তার মাধ্যমে আমরা আমাদের দাবিগুলো বাস্তবায়ন করব। যে জন্য আপনারা বলছি, জলে নেমে কুমিরের সাথে লড়াই করা যায়, শুধু আমাদেরকে বাঘ হতে হবে, এবং বাঘ হওয়াটা অসম্ভব কিছু নয়। সেটা হলো আধুনিক জ্ঞান বিজ্ঞান এবং আপনার এই পৃথিবীর মানুষের সাথে, গ্লোবালাইজ পৃথিবীর সবার সাথে যোগাযোগ করি, আমরা প্রত্যেকেই বাঘ হয়ে যেতে পারি। এই সে বাঘ হলে এই কুমিরগুলো কিন্তু কুমির থাকবে না, কুমিরগুলো ভয় পাবে। ধন্যবাদ। ধন্যবাদ অ্যাটর্নি অশোক কর্মকারকে। তা আমরা এখন যারা ফেস টাইমে সংযুক্ত আছি তাদের মধ্য থেকে সংক্ষিপ্তভাবে যদি এই বিজ্ঞ এবং স্বনামধন্য আইনজীবী মহোদয়ের কাছে কোনো প্রশ্ন রাখতে চাই, এটি আমাদের সুযোগ, আপনারা প্রশ্ন রাখতে পারেন। ধন্যবাদ। দাদা, আমার কিছু প্রশ্ন ছিল এরকম, আসলে প্রশ্ন না, ক্ষোভটা এরকম, যে জমি নিয়ে যেই শত্রু সম্পত্তি নিয়ে যেই কাজগুলি হচ্ছে, ওই বান্দরের পিঠা ভাগের মতো একেবারে যেই কাজটা করছে। সরকার জানে যে এই সম্পত্তিগুলি কারা নিয়েছে। এখন যারা ক্ষমতায় আছে 1971 পরে শত্রু সম্পত্তি করে যারা বেদখল করেছে, দখল করেছে, সেই দখলকৃত জমিগুলি সম্পূর্ণই তদানীন্তন সরকারি দলের মানুষগুলি করেছিল, যার জন্য এটাকে দিচ্ছি করি না করি এরকম করে দূরে সরায় রেখেছে। অদ্যবধি যদি এই সম্পত্তিগুলি টান দিতে হয়, তাহলে দেখা যাবে যে তাদেরই প্রত্যেকের নামে তাদের ছেলে, তাদের নাতিরাই ভোগ করছে এই 50 বছরে। এটা তো একটা জিনিস আছে, আমরা নিষ্পেষিত, নির্যাতিত না, শুধু নিষ্পেষিত। আরেকটা ব্যাপার হলো, এখনো কিছু কিছু সম্পত্তি যেগুলি আছে বেদখল করার চেষ্টা করছে। সরকারি কর্মকর্তা ওইখানে গিয়ে ইনডাইরেক্ট ভাবে কোনো আদেশ ছাড়া, অধ্যাদেশ ছাড়া জমিগুলি দখল করার চেষ্টা করতেছে। কিছুদিন আগে পাবনা হেমায়েতপুরে আপনার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যে বিশ্ববিজ্ঞান কেন্দ্র, তা দখল করার চেষ্টা করেছে। আপনার মনে হয় জানেন এই ঘটনাটা। পাবনা হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিশ্ববিজ্ঞান কেন্দ্র দখল করার চেষ্টা করেছে। যখন বলা হলো যে আপনি কেন এসেছেন দখল করতে, আপনার কি কোনো আদেশ অধ্যাদেশ আছে, বলে না আমি এমনি করেছি, কোনো কারণ ছাড়াই, কোনো বিচার নাই। বাংলাদেশে কোনো হিন্দুর সম্পত্তি দখল হয়ে যায়, কোনো বিচার নাই। কোনো হিন্দুকে মেরে ফেলছে, তার কোনো বিচার নাই। এই তো গেছে, এখন তো আরো ব্যাপার, যারা নাকি সত্যি কথা বলতে চায় তাদেরকেও মেরে ফেলছে, কোনো বিচার নাই। আরেকটি ব্যাপার, আপনি হিন্দুদের কথা বলবেন, রাস্তাঘাটে যে ওয়াজ মাহফিল হচ্ছে সেইখানে দেদারসে হিন্দুদের বিরুদ্ধে কথা বলছে, কোনো অধ্যাদেশ নাই, কোনো বিচার নাই। তারা বিরুদ্ধে, একটা ধর্মের বিরুদ্ধে কথা বলছে, সেই কোনো বিচার নাই। এগুলি কি করবেন আপনারা? এর উপায় কি? একজন ভদ্রলোক হেঁটে যাচ্ছে, তাকে নাজেহাল করছে, একজন শিক্ষককে অপমান করছে, আপনি কি করবেন এগুলি? একজন অফিসারকে তাকে তার পদ থেকে নামিয়ে দিচ্ছে, কি করবেন? রাস্তাঘাটে চলা যাচ্ছে না, বাড়িতে ঠিক মতো থাকতে পারছে না, পজিশন নিয়ে চলতে পারছে না। বাংলাদেশে 35% হিন্দু ছিল, এখন কত ভাগ আছে? নামতে নামতে 8 ভাগে চলে আসছে। আর কত থাকবে? আর কি আছে? কি
নিবে কত? এই বান্দরের ভাগ আর কত কত করবে? একদিকে কামড় দে ওইটা বড়, আবার ওটাকে কামড় দে ওটা ছোট। একমাত্র একটাই উদ্দেশ্য, এই পর্যন্ত বাংলাদেশে যতগুলি গভর্নমেন্ট এসেছে সবাই হিন্দুর সম্পত্তি দখল করেছে, হিন্দুদেরকে নির্যাতন করেছে, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ভাবে হিন্দুদেরকে নির্যাতন করে যাচ্ছে। আর যদি তাই না হবে, হিন্দুদের যারা বসে আছে ক্ষমতা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে নাকি কে মারছে কে হত্যা করেছে তাদের বিচার না করে নীরব ভূমিকা পালন করছে। আপনারা তো ধন্যবাদ বিজয় কৃষ্ণ ভৌমিক দাদাকে। আপনাদের কাছে আকুল প্রার্থনা, এই আইনজীবীদের কাছে প্রার্থনা, যারা আইনের রচয়িতা, আপনারা যারা আইনকে প্রয়োগ করেন, তারা যেন সোচ্চার হয়ে জনমানুষের কথাগুলি বলতে পারেন। কারণ সাধারণ মানুষ কথা বলতে পারে না, সাধারণ মানুষ নির্যাতিত, নিষ্পেষিত, এবং কিছু কথা বলার আগে তার ত্রুটি ধরে ফেলে। যারা শিক্ষিত আইনজীবী তাদের কাছে নিবেদন, এই নরম এবং নীরব মানুষগুলির, সহজ মানুষগুলির পক্ষে সোচ্চার হয়ে বাংলাদেশের নতুন আইন করার চেষ্টা করে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ বিজয় কৃষ্ণ ভৌমিক। উনি সহপ্রতিনিধিক একজন ধর্মগুরু এবং আমাদের সনাতন সেবাশ্রম ফাউন্ডেশনে উনি ডাইরেক্টর এবং ধর্মসভার সভাপতির দায়িত্ব নিয়ে আমাদেরকে আলোকিত করেন। এবং উনি আসলে সেই দিক থেকে যে ক্ষোভটি প্রকাশ করলেন, আশা করি আমরা মেসেজটি প্রপার জায়গায় পৌঁছে দিতে পেরেছি। আমাদের এখানে যে দুইজন আইনজীবী আছেন ওনারা সংখ্যালঘুদের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে যাচ্ছেন এবং এখনো করে যাচ্ছেন। আপনার ক্ষোভটি আমাদের টোটাল যে সংখ্যালঘু হিন্দুদের ক্ষোভের একটি বহিঃপ্রকাশ। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আর যারা ফেস টাইমে আছেন, আমি অনুরোধ করব আপনাদের যদি প্রশ্ন না থাকে বা প্রশ্ন থাকলে এখন রাখতে পারেন। উত্তম মন্ডল, ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধা নিহারদা, পঙ্কজদা। বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের দুজন অত্যন্ত বেশি তুখোড় ব্যক্তি আমাদের সম্মুখে হাজির হয়েছেন, দুজন অ্যাটর্নি, শ্রদ্ধেয় সুব্রত দা, শ্রদ্ধেয় অশোক দা, আমাদের এই প্রোগ্রামে সংযুক্ত হওয়ার জন্য। এবং শুধু বাংলাদেশের নয়, যারা বাঙালি রয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিশেষ করে বিদেশে রয়েছেন, দেশকে নিয়ে ভাবছেন, তাদের মনে যে ঘুমন্ত একটা সত্তা রয়েছে সেটাকে জাগিয়ে তোলার যে একটা চেষ্টা আপনারা দুজন করেছেন, এটা অনবদ্য আজকের এই আলোচনা। আমি মনে করি আমাদের প্রত্যেকটা হিন্দু, সনাতনী বা সংখ্যালঘু যাই বলি, আমাদের মনে একটা ধারণা চলে এসেছে, অন্ততপক্ষে আমার মনে তো এসেছেই, প্রতিবাদ করে কি হবে। কিন্তু আসলে যে প্রতিবাদ করে কি হবে, কিছু হবে, এই চেতনাটুকু আমাদের শ্রদ্ধেয় অশোকদা যা বললেন, চমৎকার ভাবে বুঝলেন যে আসলে মাথার উপরে তারা রয়েছেন। তো শ্রদ্ধেয় বিজয়দার মতো করে আমিও বলবো, প্রার্থনা, প্রশ্ন এবং প্রার্থনা একই সঙ্গে রাখছি, সেটা হলো আসলে সরকারের সদিচ্ছায় কিচ্ছু হবে না। বাইরের থেকে যে ক্ষমতার কথা আপনারা দুজন বললেন, ইউনাইটেড নেশনস কে কাজে লাগিয়ে যে কাজগুলো করতে হবে, এই কাজটা আসলে সমস্ত বাঙালি হিন্দু যারা রয়েছি আমরা তাকিয়ে আছি আপনাদের দিকে। এই কাজটা আপনারা করবেন, আর আমাদেরকে এখানে বসে কি কাজ করতে হবে সেই নির্দেশনাটুকু আপনারা দিবেন। অনেক সময় আমাদের কি কি করতে হবে এটা আমরা ঠিক বলতে পারি না। একটা ছোট গল্প বলবো। কোন একটা পেশেন্ট, তার বড় একটা ফোড়া হয়েছে, ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু পা বেঁধে ওটা অপারেশন করতে চেয়েছে। পাশের থেকে একজন লোক বলছে, পেশেন্ট তো প্রচন্ড চিৎকার করছে, ছেড়ে দাও বলছে, আপনি কেন জোর করে ওর ফোড়াটা অপারেশন করছেন? ডাক্তারবাবু উত্তর দিচ্ছেন, ও তো বোঝে না, ওর কথা যদি আমি রাখি ও জানে না ওর ক্ষতি হবে, সুতরাং ওকে বেঁধেই আমাকে অপারেশনটা করতে হবে। তা আমরা হয়েছি ওই ফোড়াধারী পেশেন্টের মতো, আমরা জানি না আসলে আমাদের কি করতে হবে। যে জিনিসটা আমাদের করতে হবে সেই জিনিসটা জোর করে আমাদেরকে দিয়ে আপনাদেরকে করিয়ে নিতে হবে।
কারণ দীর্ঘদিন একটা ভাবে থেকে থেকে আমাদের চেতনাগুলো জং ধরে গেছে, মরিচে পড়ে গেছে। এটাকে জাগানোর দায়িত্ব আপনারা অনুগ্রহ করে নিন। যেটা করার আমি আগে উল্লেখ করেছি, সরকারের সদিচ্ছায় কিচ্ছু হবে না, কারণ সরকার দেখে যেতেই তার সুবিধা বেশি, যে সরকারই আসুক না কেন। প্রত্যেকটা সরকার একইভাবে চলেছে, বঙ্গবন্ধু থেকে শুরু করে আজকে পর্যন্ত একইভাবেই যাচ্ছে। এবং যদি এই ধারাটা অব্যাহত থাকে, সরকারের দেশ। হ্যালো, নমস্কার শুনছেন? হ্যাঁ, তুমি কন্টিনিউ করো। হ্যাঁ, তো আসলে সরকারের সদিচ্ছায় কিচ্ছু হবে না। অনুগ্রহ করে আপনাদেরকে বলবো, আপনারা যদি অপেক্ষায় থাকেন, সরকারের প্রতি আহ্বান রাখছেন যে তোমরা এটা করো, নয়তো আমরা বসে থাকবো না। আসলে আমি মনে করি আপনাদের এবার সময় এসেছে বসে না থাকার। তাই ওই ফোড়াওয়ালা পেশেন্টের মতো আমাদেরকে দিয়ে বেঁধে কাজটা করিয়ে নিন। আর যে কাজটা মূলত ইউনাইটেড নেশনকে দিয়ে বা বাইরের রাষ্ট্রগুলোকে দিয়ে গ্লোবাল সাপোর্টে যে কাজগুলো করার, সেটা অনুগ্রহ করে আপনারা করুন। তাহলেও অন্ততপক্ষে এদেশে হিন্দুরা বাঁচবে। বিজয়দা যে কথা বলছিলেন যে ওয়াজ মাহফিলে সনাতনীদেরকে নিয়ে, সনাতনকে নিয়ে যে পরিমাণে তাচ্ছিল্য করা হয়, আমার মনে হয় কি, আমরা যদি আপনাদের মাধ্যমে রাষ্ট্রের একটা সাপোর্ট পাই বা রাষ্ট্রের কাছ থেকে কোনো কিছু করানোর বাধ্য, রাষ্ট্রকে করাতে বাধ্য আপনারা করেন, তাহলে এই সমস্যাগুলো আর থাকবে না। যদি সংখ্যালঘু মন্ত্রণালয় কিংবা সনাতনী মন্ত্রণালয়, হিন্দু মন্ত্রণালয় হয়, এর মাধ্যমে এই সমস্যাগুলো আমরা মেটাতে পারবো। এই জন্য বড় যে কাজটা, সেটা আগে আপনারা করুন। 5 নাম্বার পয়েন্টকে যেভাবে গভর্নমেন্ট চেয়েছে আগে নিয়ে আসতে, 27 নাম্বার পয়েন্টকে যেভাবে গভর্নমেন্ট সামনে নিয়ে আসতে চেয়েছে, এভাবে নিচের কোনো কম গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে আনতে না দিয়ে ফার্স্ট প্রায়োরিটি যেটা, সেটাকে আপনারা নিজেরাই এগিয়ে নিয়ে যান। এটা আপনাদের কাছে অনুরোধ। তাহলে অন্ততপক্ষে আপনাদের এই ছোট ভাইরা বাঁচবে। আমরা চেষ্টা করব আপনাদের চাওয়া অনুযায়ী তথ্য আপনাদেরকে সাবমিট করার, এবং তাতে হলেও আমরাই বাঁচবো। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। উত্তম, চমৎকার ভাবে একটা আবেদন এবং একটা যে আমাদের ক্ষোভের কথাটি তুলে ধরার জন্য তো আমি অ্যাটর্নি অশোক কর্মকারকে বলবো যে উত্তমকে আমরা এ পর্যায়ে আর আমরা কোনো প্রশ্ন নিব না। আমরা অশোকদাকে একটু অশোকদার মন্তব্য শুনে, তারপরে সুব্রত চৌধুরী সিনিয়র অ্যাডভোকেট, ওনার একটু মন্তব্য শুনে, কনক্লুশন শুনে আমরা আজকের এই আলোচনাটি সমাপ্ত ঘোষণা করব। অ্যাটর্নি অশোক কর্মকার। ওকে, ধন্যবাদ মিস্টার উত্তম মন্ডল। আপনাকে ধন্যবাদ এই কারণে যে আপনি বলছেন যে আপনাদের কিভাবে সমাধান একটা পথ করছেন যে এর মাধ্যমে। মূল ঘটনাটা আমি বলি, এত ঘটনার কথা নয়, করে একটা উদাহরণ, যেটা উদাহরণ না, আসলে একটা সাম্প্রতিক একটা, মানে যাকে বলে গবেষণা, ছোট একটা গবেষণা, সেটার কথাটা বলছি, সেটা বলিয়ে শেষ করে দেবো। তা একটা ইঁদুরকে জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়েছে। তো ওটা কিছুক্ষণ পরে, প্রায় 5 মিনিটের আগেই ওটা মানে নিস্তেজ হয়ে গেছে, মানে আর যুদ্ধ করতে পারছে না ও। তখন ওকে বের করে নেওয়া হলো। এরপরেই ওই সেই ইঁদুরকে আবার জলে ডুবিয়ে দেওয়া হলো। এবার দেখা গেল এই ইঁদুরটা আধা ঘন্টার বেশি ওটা ঝুঁসছে, সে কিন্তু নিস্তেজ হয়ে যায়নি। পার্থক্যটা কোথায় জানেন? প্রথম যখন ইঁদুরটাকে ডুবিয়ে দেওয়া হয়েছিল, সে ভেবেছিল যে তার কোনো আশা নেই, বাঁচার কোনো পন্থা নেই, সুতরাং তার মধ্যে কোনো শক্তি, মানসিক শক্তি পায়নি যুদ্ধ করার, যে সে তখনই হাল ছেড়ে দিয়েছে। 5 মিনিটের মধ্যে সে নিস্তেজ হয়ে পড়েছে। ওকে যখন বাঁচানো হলো, তখন সে জানলো যে এখানে ডুবলেও আমাকে কেউ আছে বাঁচানোর জন্য। সে লড়াই করছে আধা ঘন্টার বেশি, তখন লড়াই করছে এবং তাকে বাঁচানো হচ্ছে। দুটো, এটা কেন বললাম, দুটো জিনিস। প্রথমত আশাটা থাকতে হবে। আশা থেকে কখনো আপনার হওয়া যাবে না। যারা ধর্মে বিশ্বাস করেন, ভগবান বিশ্বাস করেন, তাদের কিন্তু একটা শক্তি আছে, যে ভগবান তো আছে, না মরা পর্যন্ত কিন্তু মরেননি। মরার আগে যদি কেউ মরে যান, তাহলে কিন্তু তাকে বাঁচানো বড় মুশকিল। অনেকেই বিভিন্নভাবে ভয় দেখানো, আমাকেও টেলিফোন করেছে এক সময় অ্যানোনিমাস নাম্বার থেকে। আমি একটাই বলি, আমার ঘাড়ের উপর একটা মাথা, কিন্তু আপনার তো দুটো মাথা, আপনারও নেই।
অয়েল ইউর ওন মেশিন। রবীন্দ্রনাথের একটা কথা আছে, ভয় না পেলে ভয় দেখাবে কাকে। কথাটা হলো একটাই, যারা আপনাকে ভয় দেখায় তারা আপনাকে ভয় দেখাতে চায়, আপনি ভয় পেলেই তো ভয় দেখানোর সার্থক হয়। তো সুতরাং ভয় না পেলে কে কাকে ভয় দেখাবে? যার ভয় করার কথা, কার ভয় করার কথা? যে অত্যাচারী তার ভয় করার কথা, যে অত্যাচারিত হয় তার কি ভয় করার কথা? কিন্তু ওরা ওটাই করছে এখন, যে আপনাকে অত্যাচার করছে, অত্যাচার করে আপনাকে ভয় দেখাচ্ছে, এবং ভয়টাকে একেবারে বলে আমরা টেরোরাইজ করা, এটাকে বলে টর্চার। আমি যদি হিউম্যান রাইটসের লোক, আমি বলছি টর্চারের একটা উদ্দেশ্য থাকে। টর্চারার কখনো যে টর্চার করে, যাকে টর্চার করা হয়, যে টর্চার, তা কিন্তু মেরে ফেলা উদ্দেশ্য না, তাকে ভয় দেখানো উদ্দেশ্য, তাকে বোঝানো ইউ আর ইনফেরিয়র টু মি, তুমি আমার চেয়ে নিচু স্তরে, তুমি আমার প্রতি আমাকে সবসময় সালাম দিয়ে চলো, আমি যা বলি তাই করো। টর্চারার ওকে মেরেও ফেলতে পারে, কিন্তু প্রায় সময় টর্চারার মেরে ফেলে না, কারণ হলো তাকে বশ্যতা স্বীকার করে, টেরোরাইজ করা হয়, এবং পুরো সময় আপনাকে মনে করানো হয় যে তুমি নিচু স্তরের, আমার চেয়ে নিচু, ইনফেরিয়র। সেই জায়গাটা যদি আমরা যাই, যেটা আমরা অনেকেই গেছি, এবং সেখান থেকে মুক্ত যদি না হতে পারি, তাহলে দেখবেন আওয়ামী লীগের উপসম্পাদকের বাসায় গিয়ে বসে থাকবেন, যেটা দাদা বলছেন। উপসম্পাদক 5-4 তার জীবন শেষ হয়ে গেলে, অনেক জীবনের শেষ মুহূর্তে এসে উপসম্পাদক প্রতিসম্পাদক হচ্ছে, আপনি গিয়ে তার বাসায় বসে থাকতে হচ্ছে কেন? ওর হাতে বোধহয় ক্ষমতা আছে, ক্ষমতা ওরকম করে। আপনার জীবনে আপনার ক্ষমতা আপনার কাছে। এখন কথাটা হলো একই, বারবার আমি বলছি একই কথা, জলে নেমেও কুমিরের সাথে যুদ্ধ করার জন্য যা দরকার সেটাই করতে হচ্ছে, আশা হারাবেন না। আমি বলছি না যে আমার এই বক্তব্যের পর কালকে আমার কাছে বলবেন না সমস্ত সমস্যার সমাধান করে দেব। একটা প্রক্রিয়া আমরা শুরু করেছি, সেই প্রক্রিয়ার সাথে সবাইকে সংযুক্ত থাকতে হবে। ডেটাগুলো আপনারা পাঠাবেন বিভিন্নভাবে, যেখানে যেরকম আছে, অবিকল ভাবে, কোথাও কোনো কিছু নিজের মাধুরী মেশাবেন না, ঘটনা বলবেন। যেসব লোক কাজটা করেছে, যেসব অপরাধী, তাদের নামগুলো দিবেন। ওখানে যে ওসি আছে, ডিসি আছে, এসপি আছে, তাদের নাম এবং নাম্বারগুলো দিবেন। তাদের ভূমিকা যদি পারেন কিছুটা বর্ণনা করে আমাকে জানাবেন, আমাদেরকে জানাবেন। আমরা আমাদের মতো করে দূর থেকে যেভাবে করা যায় সেভাবে করবো, আধুনিক নিয়ম অনুসারে। এটা একটু দেরি হতে পারে, দেরি হচ্ছে, এটা কখনো, মানে যেহেতু আমরা তো আর আইন প্রয়োগকারী সংস্থার মতো কাজ করতে পারবো না, যে আপনার বাড়িতে হামলা হলো সঙ্গে সঙ্গে আমরা চলে গেলাম আমেরিকা থেকে অথবা ঢাকা থেকে, তা তো না। আর আমরা সরকারের বিরুদ্ধে আমরা একটা সশস্ত্র আন্দোলনও নামছি না। সুতরাং একটাই কথা, আধুনিক এবং হিউম্যান রাইটসের মাধ্যমে কিভাবে কাজটা করে, এই ডেটাগুলোই শক্তি। আপনি যখন ডেটা দিবেন, ডেটাগুলো আমরা অ্যানালাইসিস করবো, এই ডেটাগুলোকে তুলে ধরবো, যেখানে তুলে ধরলে সরকার শোনে। সরকার কিন্তু আমার কথা শোনার জন্য তাদের কান পেতে রয়নি যে কখন ওনারা আমাদের কাছে বলবে। শোনানোর জন্য একটা ভাষা আছে, যে ভাষায় ওনারা বোঝেন। আমার কথা আমি বলে গেলাম, অনেকে বলে না ব্রাহ্মণে ই করেছে, মন্ত্র পড়ছে, পাঠা মোটেও শুনছে না। তার কারণ হলো, যার মন্ত্র সে পড়ছে, অন্য শুনছে না, তার কাছে কোনো তার দাম নেই। আপনাকে আমাকে সেইভাবেই কথা বলতে হবে, সেইভাবেই জিনিসটা প্রয়োগ করতে হবে, সেইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে যেখানে ওনারা শুনেন। যখন ওনাদের স্বার্থে কোনো সমস্যা হবে, তখন আপনার সাথে বসবে, টেবিলে বসবে, টেবিলে না শুধু ডিনার নিয়ে বসবে। আপনি বলবেন আমার সময় নেই, বলে আমার সময় নেই, আপনার কবে সময় হবে সেদিন বলবেন। তো বসানোর জন্য যেটা দরকার সেটা করতে হবে, না হলে তো আপনি সারাদিন পা ধরলে, ওই টেবিলে তো ভালো দূরের কথা, আপনি রাস্তায় গেলে পা ধরলে পাও ধরতে দেবে না। আপনি, আমাদের অনেকের মধ্যে অবস্থা এরকমও দাঁড়িয়েছে, একটা ছোট চুটকি দিয়ে শেষ করে, সেটা এরকম যে বাবু মারিতে মারিতে আমার পিঠে খড়ম কানা ভাঙিয়া ফেলিলেন, বাবু খড়মের দাম লইলেন না, বাবু বড় ভালো লোক ছিলেন। আমাদের অবস্থা হয়েছে সেটা। ধন্যবাদ। ধন্যবাদ অ্যাটর্নি অশোক কর্মকারকে তার চমৎকার কনক্লুসিভ অ্যাড্রেস দেওয়ার জন্য। আপনি যেটি বললেন আমাদের যে তথ্যগুলো আপনার কাছে পাঠিয়ে দিতে, তথ্যগুলো কিভাবে আমরা পাঠিয়ে দিব সেরকম যদি কোনো কন্টাক্ট দিক নির্দেশনা দেন বা অ্যাড্রেস দেন, সেটা আমাদের জন্য, দর্শক মন্ডলী এবং যারা আছি আমরা, আমাদের জন্য সুবিধা হবে। আমি আশা করব আপনি আমাদেরকে কোন মাধ্যমে আমরা পাঠাবো সেটি আমাদেরকে অ্যাড্রেসটা দিবেন। আমি এবার চলে যাব। আচ্ছা, ধন্যবাদ। আমি এবার চলে যাব অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর কাছে। আপনি এই আলোচনার মাধ্যমে আজকে আমাদেরকে একটি টেক হোম মেসেজ দিন, যেটি আমরা ওই দিক নির্দেশনা যেন একটু পেয়ে সামনের দিকে অন্তত একটু আশা নিয়ে চলতে পারি বা বেঁচে থাকতে পারি,
এরকম একটি টেক হোম মেসেজ আপনাকে দেওয়ার জন্য অনুরোধ করছি, তারপরেই আমরা আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। আনমিউট করে নিন প্লিজ। আবার মিউটে চলে গেছে, আনমিউট। থ্যাংক ইউ। আমরা শুনতে পাচ্ছি না আমরা। আপনি একটু চেক করে নিন আপনার সাউন্ডটা। শোনা যায়? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। প্রায় 2 ঘন্টা ব্যাপী আমরা আলোচনায় অংশগ্রহণ করলাম। আমার তো মনে হয় যে একটা সমৃদ্ধ আলোচনা আমরা মিলিত হয়েছি। সনাতন সেবাশ্রমকে ধন্যবাদ আজকে যারা পার্টিসিপেট করেছেন, এবং আপনাদের মাধ্যমে আজকের আলোচনাটা আপনারা সব জায়গায় এটা পৌঁছাবেন আপনাদের সংগঠনের মাধ্যমে। আর আমাদের তো এত বেশি সংগঠন হয়েছে বাংলাদেশে, আপনারা জানেন। আমরা চেষ্টা করেছি যে সবাইকে নিয়ে একটা বৃহত্তর জোট করে সবাইকে একসাথে নিয়ে কাজ করা যায় কিনা সেই চেষ্টাটা আমরা করছি, এবং কিছুটা সফলও হয়েছি, যাতে আমরা সবাই এক বাক্যে একসাথে কথাগুলো বলতে পারি। অনেক সমস্যা আছে, সেটা তো বুঝেন, এখান থেকেও বুঝেন। আর জেলার নেতৃবৃন্দ বা কেন্দ্রেরও কিছু উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ আছে, সারাক্ষণ ওই যে নেতা নেত্রীদের আশেপাশে ঘোরার জন্য যা করে, নিজেদের এইসব সমস্যা সমাধানের যে একটা শক্ত অবস্থান নেওয়া, সেটা অনেক সময় আমরা পাই না। তারা সব সময় ওই ডিসি সাহেবের ওখানে গিয়ে একটু চা খাবে, এসপি সাহেবের ওখানে গিয়ে একটু দহরম মহরম করবে, ওসি সাহেবের সাথে একটু বন্ধুত্ব করবে, কেন্দ্রীয় ভাবে এগুলো অনেকে এগুলো করে বেড়াচ্ছে আর কি। যে কারণে আমরা অনেক সময় সঠিক জিনিসটা শক্তভাবে আমরা বলতে পারছি না, এবং বিভিন্ন জেলাতে কিন্তু এটা প্রায় লক্ষ্য করা যাচ্ছে, এবং কেন্দ্র এগুলো হচ্ছে। তো সেই জায়গাতে এরকম একটা অবস্থার মধ্যে আমরা দিনাতিপাত করছি, কিন্তু ঘটনা প্রবাহ যেভাবে চলছে, এই আমাদের গুটিগত মানুষ যে কর্মকাণ্ডটা করছে, এটা বেশি দিন কন্টিনিউ করবে না। ওই তারা সবাই কিন্তু দালাল হিসাবে চিনি, অতীতেও হয়েছে। এখন যদি এরা বেশি দিন এটা কন্টিনিউ করে, তাহলে ওই দালাল হিসাবে চিহ্নিত হয়ে যাবে, এবং এই সংগঠনগুলোর আবেদন কিন্তু কমে যাবে। তো সেই ব্যাপারেও আমি মনে করি যে আপনারা একটু বলেন, যার যার জেলায় যোগাযোগ করে এই যে আমাদের আন্দোলনের যে একটা গ্রহণযোগ্যতা, এবং তার যে একটা বাইটিং ফোর্স, আমরা যে একটা শক্তি, এবং আমাদের কথার যে একটা দাম আছে, এবং সরকারের সাথে প্রশাসনের সাথে আমাদের বার্গেনিং করার ক্ষমতা আছে, সেটা তো শো করতে হবে। কিন্তু আপনি সরকারের কাছ থেকে সবসময় যদি একটা দয়া বা তাদের কিছু আনুকূল্য পাওয়ার চেষ্টায় থাকেন, তাহলে তো আপনার কোনো মূল্যায়ন হবে না। আমাদের বন্ধুরা কিন্তু এটা বুঝে না। আমরা সারা জীবন কাজ করেছি, যে সরকারই থাকুক, আমরা কিন্তু অত্যন্ত সম্মানের সাথে কাজ করেছি। সে রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, মন্ত্রী হোক, আমাদেরকে কিন্তু অনেক সম্মান করতো, এবং আমাদেরকে অনেক কাউন্ট করতো, তারা আমাদের কথা শুনতো। কিন্তু এখন সেটা নাই। এখন মনে করে ও অমুক, ও তমুক, মানে এগুলো হচ্ছে ওদের সব পদলেহী লোক। এইটা খুব দুর্বলতা। অশোক বাবুকে বলবো, আপনি একটু এগুলো দেখেন। এই যে একটা পদলোহী শ্রেণী আমাদের মধ্যে দাঁড়িয়ে গেছে, যেটা হওয়ার কথা না। আমরা অন্তত ধর্মীয় সংখ্যালঘু বিভিন্ন দেশে বা বাংলাদেশে যারা অতীতেও নেতৃত্ব দিয়েছি, আমরা কিন্তু কোনোদিন এত পদলোহী করি নাই কোন সরকারের, কোন মন্ত্রীর, কোন প্রধানমন্ত্রীর, কোন রাষ্ট্রপতি। কিন্তু ইদানিং একেবারে সমাজটা কেন যেন কোথায় ভাঙচুর হয়ে যাচ্ছে। এই যে আমার সৎসঙ্গের ভাই, আপনি পাবনাতে যে দুঃখজনক ঘটনাটা ঘটেছে, আপনার ওখানে 2 জন সাধু সামন্তকে ইয়ে করলো না পাবনায়, মনে আছে? ওই যে সবসময় যা হচ্ছিল ওইটা, পুরোহিত ব্রাহ্মণ তাদের উপর যে আক্রমণ, এটা সিরিজ। আপনি দেখেন এক সময় এক এক ঘটনা সিরিজ হয়ে চলতেছে। এখন সরকার তো এগুলো জানেও, মানে না জানার ভান করে আর কি। আর আরেকটা কথা বলে কি, বিচ্ছিন্ন ঘটনা। আচ্ছা বলেন তো, 12 বছর ধরে ধারাবাহিক ভাবে ঘটনা ঘটছে, আর কোন একটা ঘটনা ঘটে বিচ্ছিন্ন ঘটনা। আরেকটা ঘটনা কি বলে, জিরো টলারেন্স। হোয়াট ইজ জিরো টলারেন্স? আমি তো দেখি প্রত্যেকটা ঘটনা 100% টলারেন্স, অর্থাৎ কিছুই হবে না, ঘটনা ঘটবে, ওনারা কিছুই করবে না।
এটা হলো 100% টলারেন্স। আর কথা বলে গিয়ে আমরা জিরো টলারেন্স, আমরা এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে জিরো টলারেন্স। এগুলো মুখের কথা, যেটা অশোকবাবু খুব সুন্দরভাবে বলেছে, মিথ্যাচার করা, মানুষকে ভাওতাবাজি দেওয়া। তো যাই হোক, এখন এখান থেকে তো বেরোতে হবে, আমাদেরও তো প্রায় জীবন সায়ান না এখন। এখন তরুণ প্রজন্মকে আপনারা সংগঠিত করেন, যে যেখানে আছেন তাদেরকে বলেন যে তোমাদের বিবেক বিবেচনা মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর চেষ্টা করো, না হলে কিন্তু এই আমরা যারা একটু বয়স হয়ে গেছে, হ্যাঁ, এদের অধিকাংশ কিন্তু আর 5-7 বছরের বেশি হয়তো আর আমাদের দেওয়ার ক্ষমতা থাকবে না। সুতরাং আগামী নতুন প্রজন্মকে গড়ে তোলা, সেই দায়িত্ব একটু আপনারা নেন। আমাদের সামাজিক, আমাদের ধর্মীয় যে এগুলো আছে, সংগঠনগুলো আছে, তাদেরকেও কিভাবে সম্পৃক্ত করা যায়। আমরা কিন্তু করেছি, আমরা যখন আমাদের যৌবন থেকে শুরু করে আজ অব্দি কাজ করেছি, আমরা কিন্তু আপনাদেরকে নানানভাবে আপনাদেরকে সম্পৃক্ত করেছি। আমি তো পাবনায় কয়েকবার গেছি, সেখানে যে একজন রবীন্দ্র বাবু পাবনার, হ্যাঁ, অসাধারণ বক্তা, অসাধারণ বক্তা, আমাদের মঞ্চে এসে উনি কি উজ্জীবিত বক্তৃতা দিয়েছেন। সব সংগঠনের নেতাদেরকে তো আমরা আনছি, ইসকন বলেন, প্রণব মঠ বলেন, প্রণব মঠের এক বক্তা ছিলেন সাধু, অসাধারণ বক্তা করছে, হ্যাঁ, তো তাদেরকে তো আমরা, রামকৃষ্ণ মিশনের সাধুদেরকে আমরা তো তাদেরকে নানান ভাবে এনে এইসব সুযোগ করে দিয়েছি। কিন্তু এখন দেখেন সেই সুযোগটাও কিন্তু অনেকে দিতে চায় না। এখন আমাদের কিছু কিছু নেতা মনে করে যে সংগঠন যদি বেড়ে যায়, বিভিন্ন ধরনের লোকজন যদি এখানে সম্পৃক্ত হয়, তাহলে তো আপনার আমার দাম কমে যাবে, এরকম কিছু চিন্তা ভাবনা করে আর কি। সুতরাং বহু লোককে সম্পৃক্ত করতে চাই না। আমি আশা করবো যে আমরা এটা একটু সমৃদ্ধ করে প্রত্যেকটা সংগঠনকে, আমরা কারো শত্রু না, সংগঠনগুলো আমাদের মধ্যে প্রতিযোগিতা হবে, বা যার যার যে ধর্মীয় কাজ তারা সেটা করবে, কারোর সাথে তো কারো বিরোধ নাই আমাদের। সুতরাং সবাইকে নিয়ে সম্পৃক্ত করে আমাদের টিকে থাকার যে লড়াইটা, আজকে পাকিস্তান সৃষ্টির পর থেকে আজ অবধি যে আমরা যে টিকে থাকার লড়াই করতে করতে আমাদের তো জীবন শেষ, অনেকেই জীবন দিয়েছেন, আরো জীবন দিতে হবে আমাদের, কিন্তু এখান থেকে মানুষকে মুক্ত করার যে লড়াইটা, এটা অব্যাহত থাকবে। আজকেই হোক আমাদের এটা প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতি। ধন্যবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট চৌধুরীকে। আপনার টেক হোম মেসেজ থেকে আমরা যে মেসেজটি পেলাম এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সংগঠিত হওয়া এবং একতাবদ্ধ হয়ে আমাদের এই লড়াইটি করতে হবে এবং আমাদের এই অধিকার আদায়ের সংগ্রামে জিততে হবে, সেটি আপনার কাছ থেকে বা আমাদের আমরা এই মেসেজটি পেয়ে আমরা অবশ্যই আপনাদের ধারাবাহিকতায় আমরা উদ্বুদ্ধ হয়ে আমরা আপনাদের পদচারণা এবং সামনের গতি, এই পথগুলোই অনুসরণ করে আমরা চলবো এবং আমরা একতাবদ্ধ ভাবে আমরা এই সংগ্রাম এবং আমাদের অধিকার আদায়ে সচেতন হব। ধন্যবাদ অ্যাটর্নি অশোক কর্মকার এবং ধন্যবাদ অ্যাডভোকেট চৌধুরীকে আপনাদের মূল্যবান সময় দিয়ে সনাতন সেবাশ্রমের এই আয়োজনটিকে সার্থক করার জন্য। শুধু দর্শক ও শ্রোতা মণ্ডলী যারা এতক্ষণ আমাদের এই আলোচনা শুনেছেন এবং অংশগ্রহণ করেছেন, সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আয়োজিত আলোচনার মাধ্যমে বিষয়বস্তুর মর্মকথা উপলব্ধি করে সনাতন ধর্মাবলম্বীরা যদি কিছুটা হলেও তাদের অবস্থান, অধিকার ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে সচেতন হয়, তাহলে আমাদের এই প্রয়াস সার্থক হবে বলে আমরা মনে করি। সবাইকে শুভরাত্রি, সুস্থ থাকেন, ভালো থাকেন।